হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠক পাঠিকারা। এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল, এখন আমি পরের অংশ সহ পুরোটা একসাথে দিলাম। আমি টাইম মেনশন করে দিয়েছি, যারা অলরেডি শুনে ফেলেছো তারা একটু কাট করে শুনে নিও, আর যারা এখনো শোনো নাই তারা পুরোটাই শুনে নিও। তো চলো গল্পটা শুরু করা যাক। দোস্ত দেখ, মেয়েটা কি সুন্দর। কই? আরে ওই যে গেট দিয়ে যে ভিতরে আসছে, একদম ম্যাজিক। মামনি, পোশাকগুলো দেখ। আহা, কি সুন্দর! যদি কাছে পেতাম তাহলে। এটুকু বলার সাথেই মেয়েটা আশিকের সামনে চলে এসেছে। কাছে পেলে কি করতেন? সব কথা কি বলে দিতে হয়? বুঝো না কি করতাম? বেয়াদব, আপনাদের ঘরে মা বোন নেই? থাকবে না কেন, আছে তো, কিন্তু বউ তো আর নেই। আজকেই প্রিন্সিপালের কাছে আপনাদের নামে বিচার দিব। ওরে মা, মেয়েটা দেখি আমাদের ভয় দেখাচ্ছে। আর কিসের ভয়? তাই কি বিচার দিবেন? বলবো যে আপনারা পথের মাঝে মেয়েদেরকে টিজ করে বেড়ান। এখনো তো কিছুই করলাম না। এটা বলে আশিক মেয়েটার দিকে এগোতে লাগলো। মেয়েটা ভয়ে পেছনের দিকে যেতে লাগলো। হঠাৎ মনে হলো কিছু একটার সাথে ধাক্কা খেয়েছে। ঘুরে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ভাই, আমাকে বাঁচান, আমি এখানে নতুন। দেখুন না, ছেলেগুলো আমার সাথে খারাপ ব্যবহার করছে। ওই কি হয়েছে রে? সরি, ভুল হয়ে গেছে, এরপর আর কখনো করব না। মনে থাকে যেন। আপনি ক্লাসে যান। ধন্যবাদ আপনাকে। মিস, আপনার পিছনে তো ছেঁড়া। সিয়াম বলার সাথে সবাই হেসে উঠল। মেয়েটা কথাটা শুনে পেছনে তাকিয়ে তাকিয়ে তাকে যে বাঁচালো সেই কথাটা বলে তাদের সাথে হাসছে। তার আর বুঝতে বাকি রইল না যে ওদেরই বন্ধু এটা। মেয়েটা আর কোনো দিকে না তাকিয়ে সোজা ক্লাসের দিকে চলে গেল। মামু, অভিনয় করে মেয়েটাকে বাঁচালি, আবার নিজেই তাকে টিজ করলি, ব্যাপারটা বুঝলাম না। আরে এটা হচ্ছে নতুন স্টাইল, বুঝলি? তা মেয়েটা কি বলছিল তোদের? এই যে প্রিন্সিপালের কাছে নাকি বিচার দিবে, তাই বলছিল। তাই নাকি? সেটা দেখা যাবে। চল বাসায় যাই। বাসায় যাবি মানে? ক্লাস আছে তো। ধুর, এত পরে কি হবে, চল তো। ঠিক আছে চল। সবাই বাসার দিকে রওনা দিল। এবার পরিচয়টা দেওয়া যাক। ওপরে যারা কথা বললো তারা প্রত্যেকেই বড়লোক বাবার ছেলে। ভার্সিটির একটা মেয়েও তাদের হাত থেকে বাদ যায় না। আর যদি নতুন মেয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। ওদের মধ্যে সিয়াম হলো সবার লিডার এবং সবার থেকে বড় লোক। আর এই অধিক টাকা থাকার কারণেই বিগড়ে গিয়েছে। সবাই মিলে বাসায় চলে এসেছে, পাশাপাশি বাসা। আম্মু, খেতে দাও, ক্ষুধা লাগছে। এত তাড়াতাড়ি চলে কেন? ক্ষুধা লাগছে সেই জন্য খেতে দাও। আচ্ছা, তুই টেবিলে যা, আমি খাবার নিয়ে আসছি। কিসের খাবার? সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে, বন্ধুদের সাথে আড্ডা দিবে, মেয়েদের পিছন ঘুরবে, পড়ার নামে তো খোঁজ নেই। কি খালি পড়া পড়া করো, এত করে কি হবে? তেরা কথা বলবি না। আহা, তোমরা থামবে? সিয়াম, আই খেয়ে নে। আদর দিয়ে তো মাথায় তুলে ফেলেছ, যা খেয়ে নে, আমার সাথে যাবি। কোথায়? আমার অফিসে। তুমি যাও, আমি পারবো না। সিয়ামের বাবা আর কোনো কথা বলল না, জানে বলেও কোনো লাভ নেই। খেয়ে দিয়ে সিয়াম ঘুরতে বেরিয়ে গেল। অপরদিকে গল্পের নায়িকা খুবই শান্তশিষ্ট এবং ভদ্র। কিরে সানজিদা, কোন ভার্সিটিতে ভর্তি হবি তা নিয়ে কিছু ভেবেছিস? ভাবছি ঢাকা ভার্সিটিতে ভর্তি হব। কি, ঢাকায়? কিন্তু তোর বাবাকে তোকে সেখানে ভর্তি করতে রাজি হবে? সেটা নিয়েই তো ভাবছি, দেখি আজকে বাবাকে বলবো কি বলে। বলে দেখ কি বলে। আচ্ছা, আজকে আসি, ভালো থাকিস। ওর বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলো। আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। বল। বলছিলাম যে আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছি। ঢাকা এত দূরে থাকবি কোথায়? ওখানে মেসে থাকবো। কিন্তু তুই একা? কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ভেবে দেখবো, এখন যা। যাচ্ছি। নিজের রুমে চলে এলো। ভাবছে তার বাবা কি তাকে যেতে দেবে নাকি দেবে না। রাতে সবাই একসাথে খেতে বসলো। ঢাকায় গিয়ে কি তুই থাকতে পারবি? পারবো। কিন্তু আমাদের তো ভয় হচ্ছে, যদি তোর কিছু হয়ে যায়। আমার কিছুই হবে না। ঠিক আছে,
ধন্যবাদ বাবা, তুমি অনেক ভালো। ভালো মতো পড়বি, কিন্তু এখন যা, গিয়ে শুয়ে থাক। সঞ্জিতা নিজের রুমে চলে গেল। আজকে সে অনেক খুশি। ঢাকায় গিয়ে কেমন কাটবে এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সঞ্জিতা বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে গেল। আচ্ছা, ঢাকা শহরটা কেমন হবে? সেখানকার মানুষজন কেমন? আমি কি ঢাকায় চান্স পাবো? নানা প্রশ্নের মাঝে আছে। ঢাকায় আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেছে। তার এক বান্ধবীর মামার বাসা এখানে, আর ওর বান্ধবী এখন ঢাকায় আছে, তাই ফোন দিল। হ্যালো মিম। আরে সঞ্জিতা, কেমন আছিস? ভালো। কোথায় তুই? ঢাকাতেই আছি এখনো। সুমাইয়া কালকে ফোন করেছিল, বললো তুই নাকি ঢাকায় আসবি। তা কবে আসছিস? আমি ঢাকায় চলে এসেছি। এখন কোথায়? এই মাত্র বাস থেকে নামলাম, কিন্তু কোথাও তো ভালো মতো চিনি না। তুই ঢাকায় আছিস সেই জন্যই ফোন করলাম। ঠিক আছে, তুই কোথায় এখন? এই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ওখানে দাঁড়িয়ে থাক, আমি আসছি। তাড়াতাড়ি আয়, সন্ধ্যা হতে চললো। ওকে। তারপর মিম এসে সঞ্জিতাকে ওর মামার বাসায় নিয়ে এলো। আসতে কোনো সমস্যা হয় না তো? না দাঁড়া, বাসায় ফোন করে বলে দিই যে আমি চলে এসেছি, তাহলে তারা শুধু শুধু চিন্তা করবে। সঞ্জিতা ওর মামার কাছে ফোন দিল। হ্যালো বাবা। হ্যাঁ রে মা, গিয়েছিস? হ্যাঁ, আমি ভালো মতো চলে এসেছি, তোমরা চিন্তা করো না। ঠিক আছে, ভালো মতো থাকিস। আচ্ছা, এখন রাখি। তা কি ভাবলি? কি ভাববো? এই যে হঠাৎ করে ঢাকায় আসলি। কেন, তুই মনে হয় জানিস না? জানি তো। আচ্ছা, আমি একটা মেসে থাকতে চাই। তোর পরিচিত কেউ কি আছে যাদের সাথে থাকতে পারবো? এমন সময় মিমের মামি এসে হাজির। মেসে থাকবে কেন? আমাদের এখানেই তো থাকতে পারো। তাছাড়া মিম একা থাকে, তুমি আর ও একসাথে থাকবে। মিম ও কালকে এডমিশন নিতে যাবে, বুঝছো? কিন্তু আমি এখানে থাকলে আপনাদের সমস্যা হবে না? না, হবে না। যাও, গিয়ে ফ্রেশ হয়ে এসো, খাবার দিচ্ছি। কথাগুলো বলেই চলে গেল। তোর মামি অনেক ভালো। আর তুইও ঢাকায় ভর্তি হবি, এটা তো বলিসনি। এমনি বলা হয়নি, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। তারপর সকলে মিলে ফ্রেশ হয়ে এসে রাতে খাবার খেয়ে শুয়ে পড়লো। পরের দিন মিম আর সঞ্জিতা অ্যাডমিশন দিয়ে চলে আসলো এবং দুজনেই চান্স পেয়েছে। অপরদিকে সিয়াম ও তার বন্ধুরা ভার্সিটির গেটের সামনে বসে আছে। এমন সময় সেদিনকার ওই মেয়েটা এসে হাজির। এই, আপনি আমাকে সেদিন ওই কথা বললেন কেন? কোনো কথা বলছি? ওই যে সেদিন বললেন যে আমার পিছনে নাকি ছেঁড়া। কি তাই বলেছিলাম বুঝি? দেখি তো পিছনে ছেঁড়া নাকি। সিয়াম বলেই হেসে উঠল। আরে শুধু ছেড়ে দেখিস, অন্য কিছু দেখিস না? আরে কি বলিস, আমি কেমন করতে পারি? আপনারা সবাই বেয়াদব। আপনাদের নামে প্রিন্সিপালের কাছে বিচার দেওয়ার দরকার। বিচার দিয়ে কি হবে? এর থেকে তাকে বিয়ে করে নাও। কি বললেন? দেখে তো মনে হয় ফিটফাট, কিন্তু এখন দেখছি কানেও কম শোনেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তাহলে যান না এখান থেকে। মেয়েটা ওখান থেকে চলে গেল। ওই সিয়াম, আমার একটা সমস্যা আছে। তোর আবার কি হলো? আরে আমার বাসার পাশে একটা বাসা আছে না, ওই বাসার 3 তলায় একটা মেয়ে থাকে। আমার মনে হয় ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সমস্যাটা হলো বলবো কিভাবে। শালা প্রতিদিন এত মেয়েকে টিস করিস, আর একটা মেয়ের সাথে কিভাবে কথা বলবি জানিস না? পারি তো, কিন্তু ও অন্য সবার থেকে আলাদা। আচ্ছা বল, এখন কি করব? কিছু করতে হবে না। আমি যখন ওর সাথে কথা বলবো, তোরা আমার পিছনে থাকবি, তাহলে একটু সাহস পাবো। ঠিক আছে, চল। সবাই মিলে চলে গেল। ওরা সবাই পেছনে দাঁড়িয়ে আছে। আশিক কি যেন বলেছে, অমনি মেয়েটা ঠাস করে থাপ্পড় দিয়েছে ওর গালে। কিরে, মারলে কেন? বলছিলাম না সবার থেকে আলাদা। এখন চল। দাঁড়া, আমি আসছি। দেখ, এটা আমার, আমি ঠিক করে নিব। তোর ওর কাছে যেতে হবে না। শালা, তোরে বিশ্বাস নেই। দেখা গেল তুই নিজে ওকে পটিয়ে নিলি। এর আগে রাফির সাথে এমন করেছিলি। শালা, জানিস যখন আনলি কেন? বললাম না, সাথে থাকলে সাহস বাড়ে। এখন চল। ঠিক আছে, বেঁচে গেলি। সত্যি পটাতে চেয়েছিলাম। তারপর যে যার বাসায় চলে গেল। ওই শোন, কি? আর কত বিচার আসবে তোর নামে? কেন আবার? কে বিচার দিল? ভার্সিটি থেকে তোর প্রিন্সিপাল ফোন করেছিল, তুই নাকি একটা মেয়েকে খারাপ কথা বলছিস। কি? কেউ একজন তোমাকে বললো আর তুমি তা বিশ্বাস করে নিলে?
তুমি জানো না আমি কত ভালো? থাক, আর বলতে হবে না। যা, তুই যে কত ভালো এটা সবাই জানে। প্রিন্সিপাল বিচার দিছে তাই না? ওই শালার টাকলুকে তো আমি। ওই মুখ সামলে কথা বলবি, তোর টিচার হয়। সিয়াম নিজের রুমে চলে গেল। কি করবে সেটা নিয়ে ভাবছে। ঠিক আছে, যা করার প্রিন্সিপালের মেয়েকে দিয়ে করাবো। একটু হাবাগোবা আছে। পরের দিন ভার্সিটিতে গিয়ে কি করতে হবে তা সবাইকে বলে দিল। এই মিথিলা আপু, হ্যাঁ ভাইয়া বলুন। এই দেখো, কি এটা? এটা হচ্ছে একটা উপহার। এটা নিয়ে গিয়ে সোজা তোমার বাবার কাছে দেবে আর বলবে যে একটা লোক দিয়েছে। আমার কথা কিন্তু বলবে না, না হলে নেবে না। কি উপহার? আমি একটু খুলে দেখি। হ্যাঁ দেখবে তো, আগে তোমার বাবাকে দিয়ে আসো। তোমার বাবা দেখার পর তুমি দেখবা। ঠিক আছে। মিথিলা নিয়ে ওর বাবার কাছে চলে গেল। অন্যদিকে সিয়ামের বন্ধুরা জানালার পাশে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল ওটা খুলে দেখলো যে ভেতরে একটা ডিভিডি রাখা। কে দিতে পারে এটা নিয়ে কিছুক্ষণ ভাবার পর চালু করলো। যেটা দেখলো দেখার সাথে সাথে যেন চোখ কপালে উঠে গেছে। তাড়াতাড়ি করে বন্ধ করে দিল। কিছুক্ষণ পর সিয়াম প্রিন্সিপালের রুমে এসে হাজির। কি ব্যাপার, তুমি এখানে? আপনি নাকি কালকে আমার বাবার কাছে বিচার দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আর তোমার সাহস কি করে হলো আমার রুমে এসে আমাকে এমন কথা জিজ্ঞেস করার? সিয়াম আর কোনো কথা না বলে মোবাইলটা বের করে যেটা ভিডিও করেছিল সেটা দেখালো। সি 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 স্যার, আপনি ভার্সিটিতে এসে এইসব দেখেন? এটা তুমি কোথায় পেলে? তার মানে আমার মেয়ে যে ভিডিওটা এনে দিয়েছিল সেটা তুমি দিয়েছিলে? এখন থেকে আপনি আর আমার বাবার কাছে বিচার দিবেন না, না হলে এই ভিডিওটা ভার্সিটির সবার কাছে দিয়ে দেব। বলে সেখান থেকে চলে এলো। অপরদিকে সানজিদার কালকে ভার্সিটির প্রথম দিন, তাই আগে থেকে সবকিছু রেডি করে রেখে দিল। সকালে উঠে ফ্রেশ হয়ে সানজিদা আর মিম ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। দুজনেই গেটের সামনে চলে এসেছে। হালকা ভয় ভয় লাগছে তো। আমারও সমস্যা নেই, চল। দুজনেই গেটের ভেতর দিয়ে ঢুকছে। অপরদিকে সিয়াম ও তার বন্ধুরা সকলের প্রতিদিনের মতো সেখানে বসে আছে। সিয়াম দেখ, নতুন 2টা মেয়ে আসছে। তোর তো চোখ সবসময় গেটের দিকে থাকে, তুই তো দেখবি। আজকে আমার ভালো লাগছে না, তোর আগে যা। আরে একবার তাকিয়ে দেখ না, মেয়েটা কি সুন্দর। কি মেয়ে নাকি? এটা বলতে বলতে গেটের দিকে তাকালো। সিয়াম যেন নিজের চোখের পাতা বন্ধ করার কথাও ভুলে গিয়েছে। একভাবে তাকিয়ে আছে। কি মায়াবী চেহারা, হরিণীর মতো চোখ, আর চুলগুলো দেখা যাচ্ছে না, মাথায় হিসাব করা। একভাবেই তাকিয়ে আছে। দেখ না, ছেলেটা কেমন হাঁ করে তাকিয়ে আছে। ওইদিকে না তাকিয়ে ক্লাসে চল। কিরে, মেয়ে 2টা তো চলে যাচ্ছে, কিছু বলবি না? অপূর্ব। মানে কি বলছিস এইসব? মেয়েটা কি সুন্দর, একবার দেখলে মনে হয় শুধু দেখতেই থাকি। তোর আবার কি হলো, পাগল হয়ে গেলি না তো? চল মেয়ে 2টাকে টিজ করে আসি। কথাটা বলার সাথে রাফির কলারটা টেনে ধরলো। শোন, ওইটার সাথে টিজ করবি না, বুঝলি? কেন, তোর কিছু হয় নাকি? তোদের হবু ভাবি। ধুর, কিসের ভাবি? এই পর্যন্ত 50টার উপরে ভাবি পাইছি, এটাও সবার মতোই। চল টিজ করে আসি। না রে, সত্যি মেয়েটা দেখতে অনেক সুন্দর। এই প্রথম কোনো মেয়েকে দেখে মনের মাঝে কেমন জানি একটা অনুভূতি হচ্ছে। হতে পারে মেয়েটাকে আমার পছন্দ হয়ে গেছে, আবার দেখতে মন চাচ্ছে। বুঝলাম। তুমি এখন প্রেমের সাগরে ডুবে আছো। দেখো, আবার ডুবে মরো না, তার আগেই বেরিয়ে এসো। ওই তোদের ওই প্রেম বাদ দে, চল সিনেমা দেখে আসি। না রে, চল ক্লাসে যাই। এত দেখি ভূতের মুখের রাম রাম, ক্লাসে যাওয়ার কথা বলছে। চল সিনেমা দেখে আসি। তোরা গেলে যা, আমি ক্লাসে যাচ্ছি। ওদের ওখান থেকে চলে আসলো। ক্লাসে এসে দেখে মেয়ে দুটো একসাথে বসে আছে। সিয়ামও তার পাশের সিটে গিয়ে বসে পড়লো। একভাবে শুধু তার দিকে তাকিয়ে আছে। দেখ না, ছেলেটা কেমন বেহায়ার মতো করে একভাবে তাকিয়ে আছে। ওইদিকে না তাকিয়ে সামনে তাকা। কিভাবে তাকাবো? কেউ যদি এমন ভাবে তাকিয়ে থাকে বিরক্ত লাগে আমার কাছে। বাদ দে না। সিয়াম তো একভাবে তাকিয়ে আছে। সিয়াম, এই সিয়াম। জি স্যার। কোথায় হারিয়ে গিয়েছো? সেই কখন থেকে ডাকছি। সিয়ামের তো স্যারের ওপর সেই পাপের রাগ উঠতেছে, কারণ এতক্ষণে তো কল্পনার রাজে ডুবেছিল, সেটা থেকে বের করার জন্য। কোথায় তাকিয়েছিলে এতক্ষণ? আর ক্লাস তো করো না, তো কি মনে করে আজকে ক্লাসে আসছো?
ও স্যার, এমনি ভালো লাগলো তাই আসছি। আপনি ক্লাস করান। ভালো লাগলো নাকি অন্য কোনো কারণ আছে? কেন স্যার, ক্লাস করতে কি কোনো কারণ লাগে? এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম। চুপ বেয়াদব। এই বলে চলে গেল। দেখলি ছেলেটা কি বেয়াদব, স্যারদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। এই তোমরা দুজন দাঁড়াও। সঞ্জিতা লক্ষ্য করলো যে স্যার তাদের উদ্দেশ্য করে এই কথাটা বলেছে। তোমরা দুজন কি আজকে নতুন আসছো? জি স্যার। নাম কি তোমার? মিম। আর তোমার নাম কি? সঞ্জিতা। ঠিক আছে, বসো। আর ওই যে ছেলেটা দেখছো, ওর কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। জি স্যার। এদিকে তো সিয়ামের কাছে নামটাও যেন সুন্দর লাগছে, আবার স্যারের উপরে রেগেও আছে মেয়েটাকে আমার থেকে সাবধান থাকার জন্য। ভার্সিটির ছুটির পরে সবাই চলে যাচ্ছে। সঞ্জিতা আর মিম গল্প করতে করতে বের হচ্ছে, আর সিয়াম তাদের পেছনে হাঁটছে। আজকে ভালো লাগলো ভার্সিটির প্রথম দিনটা, তাই না? তবে খারাপও লাগছে। কেন? দেখলি না ওই ছেলেটা সারাক্ষণ আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। সেটা কোনো ব্যাপার না, চল। ভার্সিটিতে থাকতে তাকিয়েছিল ঠিক আছে, এখন দেখ আমার পিছনেও আসছে। কই? পিছনে তাকিয়ে দেখ। এখন যদি পিছনে আসতে আসতে বাসাটা চিনে নেয় তাহলে তো সারাক্ষণ বাসার সামনে এসে জ্বালাবে। একটা কাজ কর। কি? আমরা বাসার সামনে রাস্তা দিয়ে হাঁটতে থাকবো আর এমন ভাব করবো যে এমনি হাঁটছি, যখন সুযোগ পাবো কেটে পড়বো, তাহলে ঠিক ও পাবে না বাসা কোথায়। বাহ, তোর মাথায় এত বুদ্ধি এলো কোথা থেকে? হ্যাঁ চল। ওরা দুজনে হাঁটছে আর সিয়াম পেছনে পেছনে হাঁটছে। এমন সময় হারামিগুলো এসে হাজির। কি রে সিয়াম, সিনেমা তো দেখতে গেলি না? সে একটা ছবি হচ্ছিল। সর, চলে গেল। কি চলে গেল? সকালের ওই মেয়েটা। কি এখনো সেই মেয়েটাকেই নিয়ে পড়ে আছিস? ওদেরকে কথা বলতে থেকে সঞ্জিতা ও মিম বাসার ভেতর ঢুকে গেল। যা, কোথায় গেল? ধুর, তোদের জন্য ওর বাসা কোনটা সেটাও দেখতে পেলাম না। কি বাদ দে না, চল বাসায় যাই। যাব, তবে তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই যে মকলেশ স্যার আছে না, ওর একটু শিক্ষা দেওয়া লাগবে। তোকে আবার কি করছে? আরে আজকের এই মেয়েটার সামনে আমাকে অপমান করছে। বলিস কি? তাহলে এখন কি করবি? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ওই যে কয়েকদিন আগে ভার্সিটিতে একটা অনুষ্ঠান হলো, সেখানে মকলেশ স্যারের সাথে একটা মেয়ে দাঁড়িয়েছিল, মনে আছে? আছে। তাছাড়া আমার কাছে তো ছবিও আছে, তুলছিলাম। এই তো হয়ে গেল। মানে? আশিক, তুই তো ভালো এডিট করতে পারিস, তোকে এই ছবিটা কি করতে হবে বুঝতে পারছিস তো? আর বলতে হবে না। আশিক মোবাইলটা নিয়ে এডিট করে ভার্সিটির দিকে যাচ্ছে, কারণ স্যার সবার পরে বের হয় ভার্সিটি থেকে। ওই তো স্যার আসছে। মোবাইলটা দে। স্যার, আসসালামু আলাইকুম। আরে সিয়াম, তুমি এখানে বাসা যাওনি কেন? এই তো এখনই যাব, কিন্তু আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আপনি মেয়েটাকে আমার থেকে সাবধানে থাকতে বললে কেন? কারণ তুমি সেই মাপের বেয়াদব, তাতে ওই মেয়েটা জীবন তুমি নষ্ট করে দিতে পারো নিজের প্রেমে ফাঁদে ফেলে। ঠিক আছে স্যার, তবে আপনার জন্য একটা উপহার আছে। কি? সিয়াম নিজের মোবাইলটা বের করে দেখালো। স্যার তো দেখার সাথেই অজ্ঞান হবার অবস্থা। এটা কি? এটাই তো উপহারের পর থেকে আর ওই মেয়ের সামনে আমাকে উল্টাপাল্টা কিছু বলবেন না, না হলে এই তো ছবিটা দেখতে পাচ্ছেন, কোথায় কোথায় ভাইরাল হয়ে যাবে বুঝতেও পারবেন না। কথাগুলো বলে সবাই হাসতে হাসতে চলে গেল। সঞ্জিতা, মিম ও মিমের মামা মামি সবাই রাতে খেতে বসেছে। কিরে, কেমন লাগলো প্রথম দিন? অনেক ভালো। সঞ্জিতা, তোমার এখানে থাকতে সমস্যা হচ্ছে না তো? কি যে বলেন না মামা, সমস্যা হবে কেন? কখনো কোনো কিছু লাগলে আমাকে জানাবে। ঠিক আছে। তারপর খেয়ে শুয়ে পড়লো। পরের দিন ভার্সিটিতে এসে তাকে কালকে সেই ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। সঞ্জিতা ও মিম যথাসম্ভব দূর দিয়ে যাবার চেষ্টা করলো, কিন্তু তা হয়তো আর হলো না, কারণ সিয়াম প্রায় ওর কাছেই চলে এসেছে। এই যে আপু, শুনছেন? দুজনে দাঁড়িয়ে গেল। কেমন আছেন? আপনার সাথে আমাদের আগে কখনো দেখা হয়েছে বা আমরা কি একেবারে চিনি? না। কেন? তাহলে এভাবে ভার্সিটির সকলের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন কেন কেমন আছি? চিনি না, তবে পরিচিত হলে দোষ কোথায়? দেখুন,
আমি কোনো অপরিচিত ছেলের সাথে কথা বলি না। সরে যান, ক্লাসে যাব। ক্লাসে গিয়ে কি হবে? আমরা এখানে পড়তে এসেছি, আপনার মতো ঘুরে বেড়াতে না। আপনি এমন কেন? আপনার সাথে তো শুধু কথাই বলতে চেয়েছি, এর বেশি কিছু তো না। দেখুন, আমার কথা বলার কোনো ইচ্ছে নেই আপনার সাথে। তাছাড়া মানুষজন দেখছে, খারাপ কিছু ভাবতে পারে। তারা কি ভাবলো কি না ভাবলো সেটা নিয়ে আমি পরোয়া করি না। সানজিদা আর কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করলো। অমনি সিয়াম পেছন থেকে হাতটা চেপে ধরলো। হাত ছাড়ুন। যদি না ছাড়ি? সানজিদা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সিয়ামের গালে একটা থাপ্পড় মেরে চলে গেল। সিয়ামের থাপ্পড় মারা দেখে সারা ভার্সিটির ছেলে মেয়ে তাকিয়ে আছে ওর দিকে। সিয়াম গালে হাত দিয়ে শুধু সানজিদার চলে যাওয়া দেখছে। সিয়ামের বন্ধুরাও অবাক। তোর গায়ে এই মেয়ে হাত তুললো আর তুই কিছু বললি না? না, এটা হতে পারে না। চল গিয়ে ওই মেয়ের খবর নিয়ে আসি। ওরা কেউ যাবি না, এখানেই দাঁড়া। মানে কি বলছিস তুই? মেয়েটা তোকে থাপ্পড় মারছে? আরে এটা থাপ্পড় না, এটা হচ্ছে ভালোবাসার পরশ। আমি তো এমন একজন মেয়েকে চেয়েছিলাম যে আমাকে ভয় পাবে না, বরং আমাকে শাসন করবে। আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। চল ডাক্তার দেখাতে হবে তোকে। পৃথিবীতে এমন কোনো ডাক্তার নেই যে আমাকে ভালো করতে পারবে, শুধু এই মেয়েটা ছাড়া। ওরাও আর কিছু বললো না, বুঝতে পেরেছে যে সিয়ামকে বলে কিছুই হবে না। কাজটা কি তুই ঠিক করলি? কেন? আমি এবার কি করলাম? তুই ছেলেটাকে থাপ্পড় মারলি কেন? তো কি করব? দেখলি না কেমন অসভ্যতামি করছিল? দেখেছি, তবে থাপ্পড়টা মারা তো ঠিক হয়নি। কেন? শোন, এটা ঢাকা শহর, এখানকার মানুষরা তেমন একটা সুবিধার না। কখন কি করে ফেলবে তুই বুঝতেও পারবি না। আচ্ছা বাদ দে, যখন হবে তখন দেখা যাবে। কথা বলতে বলতে ক্লাসের দিকেই যাচ্ছে, হঠাৎ করে একটা ছেলে এসে হাজির। কে আপনি? এমন করে সামনে কেন চলে এলেন? আমি নিলয়, আর আপনি? কিন্তু আপনি আমার পথ আটকালেন কেন? আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। কেন? ওই ছেলেটাকে থাপ্পড় মারার জন্য। ছেলেটা প্রচুর বেয়াদব। এর জন্য আমাকে ধন্যবাদ না দিয়ে পারলে তাকে গিয়ে কিছু বলুন। আমি কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাই না। তাছাড়া ওরা একটা বেয়াদব, কি করবে জানি না। আমি সাধারণভাবে থাকতে পছন্দ করি। ও ভালো। আচ্ছা একটা কথা বলবো? কি? আমরা কি বন্ধু হতে পারি? ঠিক আছে, চলুন ক্লাসে যাই। এই, তুই না একটু আগে ওই ছেলেটাকে বললি কোনো অপরিচিত ছেলের সাথে কথা বলিস না, তাহলে ওর সাথে বন্ধুত্ব করলি যে? শোন, স্যার কালকে বলছিল যে ওই ছেলের থেকে দূরে দূরে থাকতে, আর ও হচ্ছে বেয়াদব। কিন্তু এই ছেলেটাকে দেখে ভালো মনে হলো, তাই বন্ধুত্ব করলাম। এখন বাদ দে, ক্লাসে চল। সানজিদা, মিম ও নিলয় একসাথেই বসেছে। আচ্ছা সানজিদা, আপনার বাসা কোথায়? আমার বাসা ফরিদপুর। আপনার? আমি এখানেই থাকি, আর আমার বাবা হচ্ছেন একজন কোম্পানির মালিক। নিলয় সানজিদাকে ইমপ্রেস করার জন্য একটু বাড়িয়ে বলল, এই চল ক্লাসে যাই। তুই যা, আমরা যাব না। ঠিক আছে, না গেলি। ক্লাসের দিকে যাচ্ছি। শ্যাম। ওই শ্যাম, এমন হলো কেন? কিছুই বুঝতে পারছিস? ওই যে মেয়েটার জন্য। ক্লাসের কাছে আসতেই হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। বের করে দেখে বাবার ফোন। কি ব্যাপার? বাবা তো কখনোই এই সময় ফোন করে না। হ্যালো সিয়াম, কোথায় তুই? ভার্সিটিতে। কেন? তাড়াতাড়ি বাসায় আয়। কেন? তোর মায়ের কি যেন হয়েছে, ডাক্তারের কাছে নিতে হবে। কি, দাঁড়াও, আমি এখনই আসছি। সিয়াম তাড়াতাড়ি করে বাসায় গিয়ে তার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার, কি হয়েছে আমার মায়ের? তেমন কিছু না, অনেক বেশি চিন্তা করার জন্য এমনটা হয়েছে। সাথে প্রেশারটাও বেড়ে গিয়েছিল, আর আমি কিছু ওষুধ দিচ্ছি, নিয়মিত খাবেন। আর বেশি চিন্তা যেন না করে, তাহলে আরো বড় ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে। ওর মাকে নিয়ে বাসায় আসছে। আমি একটা কথা বলি। কি? তুমি এত কি চিন্তা করো? কই চিন্তা করি? ডাক্তার আমাকে বলছে, বলো না কিসের এত চিন্তা? তোকে নিয়ে। আমাকে নিয়ে মানে? এই যে সারাদিন এইভাবে ঘুরে বেড়াস, ঠিক মতন পড়িস না, এটা নিয়ে অনেক চিন্তা হয়। যদি তোর কিছু হয়ে যায়, আবার তোকে মানাও করতে পারি না, হয়তো তোর মুখের হাসিটা নষ্ট হয়ে যাবে, সেটা ভেবে। সিয়াম আর কিছু না বলে চুপ হয়ে গেল। ভাবছে মা আমার খুশির জন্য আমাকে এসব করে বলে বারণ করে না। না, এখন থেকে একটু ভালো হওয়ার দরকার।
অন্তত মায়ের জন্য হলেও পরবো। অনেক তো হলো, একটু ভালো হয়ে দেখি কেমন লাগে। এটা ভাবতে ভাবতে বাসায় চলে এলো। অপরদিকে সানজিদা আর মিম ভার্সিটির শেষে ক্লাস থেকে বের হচ্ছে। অবশ্য নিলয় আগেই বেরিয়ে গিয়েছে। সানজিদা আর মিম গেটের কাছে আসতে নিলয় গাড়ি এনে ওদের সামনে দাঁড়ালো। উঠুন, আপনাদের বাসায় নামিয়ে দিচ্ছি। সমস্যা নেই, আমরা হেঁটে চলে যেতে পারবো, আপনি যান। এটা কি করে হয়? নতুন বন্ধুকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিব না? উঠে পড়ুন। আপনি যান, আমাদের বাসায় এখানেই, চলে যেতে পারবো। দেখুন, যদি না ওঠেন তাহলে ভাববো আপনি আমাকে নিজের বন্ধু ভাবছেন না। কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও সানজিদা ও মিম উঠে পড়লো। নিলয় ওদেরকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। পরের দিন সিয়াম ভার্সিটিতে যাবার জন্য প্রস্তুত হচ্ছে। তবে আজকের সাজাটা সম্পূর্ণ আলাদা, একদম ভদ্রতা যাকে বলে। আম্মু ক্ষুধা লাগছে, খেতে দাও, ভার্সিটিতে যেতে হবে। মা তো একভাবে তাকিয়ে আছে সিয়ামকে এমন পোশাক পরা দেখে। কি হলো, হা করে তাকিয়েছো কেন? দাও, ক্ষুধা লাগছে তো। তারপর খেয়ে দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। সিয়ামের বন্ধুরাও যেন অবাক পোশাকটা পরা দেখে। কিরে শিয়াম, এই পোশাকে? কেন, কি হয়েছে? না মানে ইন করে শার্ট পরেছিস, কখনো তো ছেঁড়া জিন্স প্যান্ট ছাড়া পরিস না, তাই। অনেক তো হলো, এবার একটু ভালো হয়ে দেখি না কেমন লাগে। আচ্ছা, তুই শিয়াম তো? কেন, সন্দেহ আছে? তেমনটাই তো মনে হচ্ছে। হঠাৎ করে এতটা পরিবর্তন, কি মনে করে? এমনি। আচ্ছা, মকসেদ স্যার কোথায়? কখনো তো মকলেস ছাড়া ডাকস না, আজকে আবার ভালো নাম ধরে ডাকতেছস। বলো না কোথায় আছে, হয়তো তার রুমে। চল স্যারের সাথে দেখা করে আসি। কেন? মাপ চাইতে হবে। মানে কি? গেলেই দেখতে পাবি, চল। সবাই মিলে স্যারের কাছে গেল। স্যার আসবো? ও সিয়াম, কখনো তো পারমিশন নিয়ে আসো না, আজ কি মনে করে? স্যার সরি। সরি কিন্তু কেন? আপনার সাথে সেদিন খারাপ ব্যবহার করার জন্য, আর যে ছবিটা ছিল ওটা ডিলিট করে দিয়েছি, আমাকে মাফ করে দিন। স্যার কিছু না বলে সিয়ামের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, সিয়াম কি আমাকে সত্যি বলছে? কি হলো স্যার, বলুন না মাফ করছেন। করছি, এখন যাও, আর এরপর থেকে কখনো করবে না, ঠিক আছে? জি স্যার। সিয়ামের বন্ধুরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। চল প্রিন্সিপালের কাছে দিয়ে মাপ চেয়ে আসি। তারপর প্রিন্সিপালের কাছে গিয়ে মাপ চেয়ে এসে ক্লাসে বসলো। এদিকে সানজিদা ও মিম গেট দিয়ে ভেতরে ঢুকছে। উফ, আজকে বেয়াদবটা নেই। ক্লাসে এসে থেকে সিয়াম বসে আছে, তা আবার শান্তশিষ্ট ভাবে। সানজিদা ক্লাসে আসার পরই সিয়াম ওকে আর চোখে লক্ষ্য করে চলেছে। কিছুক্ষণ বাদে নিলয় এসে সানজিদার পাশে বসলো। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আচ্ছা, একটা কথা বলি। কি? এ বন্ধুত্বের মাঝে আপনি শব্দটা মানায় না, তুমি করে বলি। ঠিক আছে, বলতে পারেন। না, তোমাকেও তুমি করে বলতে হবে। আচ্ছা, বলবো। সিয়াম শুধু বসে ওদের কথা বলা দেখছিল। প্রচন্ড রাগ উঠছে ছেলেটার উপর। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। ইচ্ছে করছে এখনই গিয়ে নাকটা ফাটিয়ে দিই, কিন্তু এটা করা যাবে না। নিজের রাগটাকে ধরে রাখতে হবে। তবে শুধু একভাবে তাকিয়ে আছে নিলয়ের দিকে, চোখের মাঝে রাগ ভাব। দেখছো ছেলেটা আমার দিকে কেমন করে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। তো কি হয়েছে, তুমি ভয় পাও নাকি? ভয় তো পাই, যদি কিছু বলে। কিছুই বলবে না, চুপ করে বসে থাকো। ক্লাস শেষে স্যার বেরিয়ে গেল। নিলয় সানজিদা মিম বসে বসে গল্প করেছে। সানজিদা, তোমার সাথে একটা কথা বলার ছিল। সানজিদা কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। প্লিজ, শুধু একটা কথা বলবো। আমি আপনার সাথে কথা বলতে পারবো না। শুধু একটা কথা। কি বলেন? এখানে না, ওইদিকে এসো। সানজিদাকে নিয়ে ক্লাসের এক কোণায় নিয়ে গেল। বলুন, কি বলবেন? ধন্যবাদ। মানে? কালকের ওই থাপ্পড়টা মারার জন্য। জানো, আজ পর্যন্ত আমার মা আমার গায়ে হাত তুলে নাই, এই প্রথম তুমি মারলে। সত্যি কথা বলতে আমি তোমার মতনই একজনকে চেয়েছিলাম যে আমাকে ভয় করবে না। আমার মতো চেয়েছিলেন মানে? বুঝলাম না। মানে আমি তোমাকে ভালোবাসি। বলার সাথেই সানজিদা দুই গালে দুটো থাপ্পড় মেরে দিল। আপনাদের কাছে ভালোবাসা হতে পারে ছেলে খেলার মতো, খুব সহজেই ভালোবাসি বলে দিলেন। এরপর থেকে আমাকে আর ভালোবাসি বললে খারাপ হয়ে যাবে কিন্তু, আর আমার আশেপাশেও ঘুরবেন না। সত্যি ভালোবাসি। ওটা আপনার কাছেই রাখুন। বলে সানজিদা চলে গেল।
কি রে, মেয়েটা তোকেও আজকে থাপ্পড় মারলো আর তুই কিছু বললি না? আরে এটা ভালোবাসার চিহ্ন। ভালোবাসার চিহ্ন তাই না? কই এর আগে যার সাথে প্রেম করেছিস সে তো কখনো তোকে থাপ্পড় মেরে ভালোবাসার চিহ্ন দেয়নি। বাদ দে, চল। সিয়াম সানজিদার পেছনে যাচ্ছে, তখনই নিলয় গাড়ি নিয়ে এসে সানজিদা আর মিমকে নিয়ে গেল। সিয়ামের প্রচন্ড রাগ হচ্ছে যে ওর সামনে ওর ভালোবাসার মানুষটাকে গাড়িতে করে নিয়ে গেল। এভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন চলে যায়। সিয়াম প্রতিদিনই সানজিদার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সানজিদা শুধু ওকে অপমানই করে যায়। সিয়াম আর ওর বন্ধুরা মিলে ভার্সিটির একপাশে চুপচাপ বসে আছে। এমন সময় দেখে সানজিদা আর নিলয় ভার্সিটিতে ঢুকছে। মিম নেই আজকে, সে ছিল নিলয় সানজিদার হাতটা ধরে আরো গায়ের কাছে আসার চেষ্টা করছে। সিয়াম এটা দেখে রেগে গিয়ে নিলয়ের কাছে চলে যায়। নিলয়, তোমার সাথে আমার কিছু কথা আছে। সানজিদা, তুমি যাও। সানজিদা ওর ক্লাসে চলে গেল। সানজিদা তোমার কি হয়? বন্ধু হয়। বন্ধু হয় ঠিক আছে, কিন্তু ওর সাথে এত গায়ে পড়ার চেষ্টা করছো কেন? আমি কি করব না করব সেটা তোমাকে বলতে বাধ্য নই। তাছাড়া আমি সানজিদাকে ভালোবাসি। দেখো নিলয়, তুমি দেখতে অনেক সুন্দর, অনেক ভালো মেয়ে পাবে। সানজিদাকে ভুলে যাও। এই কথাটাই যদি আমি তোমাকে বলি? দেখো নিলয়, তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করছো। কি করবে? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি তোমাকে ভয় পাই না, যা করার করো। কথাগুলো বলে নিলয় চলে গেল। সিয়াম আর কিছু না বলে মাথা নিচু করে ক্যাম্পাসের দিকে যাচ্ছে, কিন্তু সিয়ামকে এই কথাগুলো বলার জন্য তার বন্ধুরা গিয়ে নিলয়কে উড়াধুরা মেরে চলে এলো। নিলয় মার খেয়ে সুযোগের সদ্ব্যবহার করার উপায় খুঁজে নিয়ে সোজা সানজিদার কাছে চলে গেল। আরে নিলয়, তোমার এই অবস্থা কি করে হলো? তোমার সাথে ঘুরি বলে সিয়ামের বন্ধুরা এসে আমাকে মারছে। আমার তো মনে হয় সিয়ামই ওদেরকে বলেছিল আমাকে মারার জন্য। কি, সিয়াম তোমাকে বলেছে? ঠিক আছে, চলো আমার সাথে। না, ওর কাছে যাওয়ার দরকার নেই, যদি আবার কিছু বলে। কিছুই হবে না, আমি আছি তো, চলো। সিয়ামের কাছে গিয়ে সানজিদা একটা থাপ্পড় মেরে দিল। আপনাকে ভেবেছিলাম হয়তো গুন্ডামি ছেড়ে দিয়েছেন, কিন্তু না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। নিলয় আমার বন্ধু, ও আমার সাথে থাকবে। আপনার কোনো সমস্যা? আপনার বন্ধুদেরকে নিয়ে ওকে কিভাবে মেরেছেন? এরপর থেকে ওর গায়ে হাত দিলে না, আপনাকে ছেড়ে কথা বলবো না। কথাগুলো বলেই চলে গেল। আর সিয়াম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমি এবার কখন নিলয়কে মারার জন্য বন্ধুদেরকে পাঠালাম। সিয়াম সেখান থেকে মন খারাপ করে নিজের বাসায় চলে আসে। কি রে, মন খারাপ কেন? এমনি ভালো লাগছে না। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আচ্ছা, সানজিদা কি আমাকে সত্যি পছন্দ করে না? এতদিন ভালো হয়েই তো ওর সাথে কথা বলেছি, কিন্তু তারপরেও কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছে? ঠিক আছে, ভালোভাবে যখন মানেনি তখন দরকার হয় জোর করেই করব। এতে সানজিদার ইচ্ছা থাক বা না থাক। আম্মা, আব্বু, কোথায় তোমরা? কি রে, কি হয়েছে? আব্বু, আমি বিয়ে করব। বিয়ে? কিন্তু কাকে? আমাদের ভার্সিটিতেই পড়ে। ঠিক আছে, মেয়েটাকে। আর ওর বাবা মা কোথায় থাকে? তারা গ্রামে থাকেন। এখানে ওর এক বান্ধবীর মামা আছে, তার বাসায় থাকে। ও আচ্ছা, ভেবে দেখছি, যা। দেখো, যদি রাজি না হয় তাহলে কিন্তু আমি জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করব, মনে রেখো। এটা বলে নিজের রুমে চলে গেল। অপরদিকে নিলয় ভাবছে আজকে বাবাকে সানজিদার কথা বলতে হবে, না হলে হয়তো সিয়াম কিছু একটা করে ফেলতে পারে। আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আসলে আব্বু, আমি একটা মেয়েকে পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই। কি? সত্যি আব্বু। মেয়েটা কি তোকে পছন্দ করে? জানি না, তবে আমি তাকেই বিয়ে করব। ঠিক আছে, বাসা কোথায় মেয়েটার? ওর বাসা ফরিদপুর, আর ও এখানে ওর একটা বান্ধবীর মামার বাসায় থাকে। ওর বান্ধবীর মামাকে আমি চিনি। কে সে? তোমার অফিসের ম্যানেজার। ঠিক আছে, আমি ওর সাথে কালকে কথা বলে দেখছি। ধন্যবাদ বাবা, তুমি অনেক ভালো। হতে তো হবেই। এই প্রথম নিজের থেকে কিছু একটা চাইলি, আর সেটা মানা করব? তাছাড়া একটা বৌমাও দরকার, নাতি নাতনির মুখ তো দেখতে হবে, তাই না? এখন যা, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। নিলয় নিজের রুমে চলে গেল। নিলয়ের বাবা পরের দিন অফিসে গিয়ে মিমের মামাকে নিজের রুমে ডাকলেন। স্যার, আমাকে ডেকেছেন? ভেতরে আসো। জি স্যার, বলুন। দাঁড়িয়ে আছো কেন? বসো। মিমের মামা বসে পড়লেন। মিস্টার রাজীব, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। জি স্যার, বলুন। আসলে আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে এবং তাকেই বিয়ে করতে চায়।
এটা তো ভালো কথা। এখানে আমি কি করতে পারি স্যার? মেয়েটা হলো তোমার যে ভাগ্নি আছে ওর বান্ধবী সঞ্জিতা, যে কিনা তোমাদের বাসাতে থাকে সে। কিন্তু স্যার এটা কি করে হয়? ওর বাবা মা থাকে গ্রামে, তারা কি রাজি হবে? তাছাড়া সানজিদাও তো এখানে পড়তে এসেছে, আমার মনে হয় না ওর পড়ালেখা শেষ হওয়া পর্যন্ত তারা রাজি হবে। যেভাবেই হোক রাজি করো, দরকার পড়লে বিয়ের পরেও পড়তে পারবে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, যদি তুমি এটা না করতে পারো তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। মিমের মামা কি বলবে? যদি সে না করে তাহলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। আবার ওদিকে যদি তারা রাজি না হয় তখন এক প্রকার টেনশনের মধ্যে আছে। নানা চিন্তা মাথায় নিয়ে বাসায় চলে গেল। নিজের রুমে গিয়ে সঞ্জিতার বাবার কাছে ফোন করে অনেকক্ষণ ধরে বোঝানোর পর তাদের ঢাকায় আসতে বলেন। সঞ্জিতার বাবা ও মা দুজনেই ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সঞ্জিতার যে বাবা মা আসছে অথচ সঞ্জিতার কিছুই জানে না। সঞ্জিতার বাবা মা ঢাকায় পৌঁছে গেলে মিমের মামা এসে তাদেরকে বাসায় নিয়ে যান। আব্বু আম্মু তোমরা এখানে? তোকে দেখতে মন চাচ্ছিল তাই চলে এলাম। কিন্তু আসার আগে তো আমাকে বলতে পারতে। এটা তোর জন্য সারপ্রাইজ, তবে আরো একটা সারপ্রাইজ আছে। কি? এখন না, একটু পর। এখন তুই রুমে যা, আমি একটু মিমের মামার সাথে কথা বলে আসছি। আচ্ছা। সঞ্জিতা মিমের রুমে চলে গেল, আর ওর বাবা মা আর মিমের মামা মামি তাদের রুমে গিয়ে বসলেন। তো রাজীব সাহেব কি যেন বলছিলেন? আপনাকে তো আর নতুন করে কিছু বলার নেই, যা বলার তা তো ফোনেই বলে দিয়েছি। বুঝলাম, যদি সঞ্জিতা রাজি না হয়? কেন হবে না, আপনি ওকে বুঝিয়ে বলুন। তাছাড়া তারা তো আপনার মেয়েকে সব সুযোগ দিচ্ছে। এরকম তো অনেকেই বলে, কিন্তু বিয়ের পরে কেউ দিতে চায় না। আমার স্যার এমন মানুষ না, তাছাড়া ওনার মন মানসিকতাও অনেক ভালো। আচ্ছা, আমি সঞ্জিতার সাথে কথা বলে দেখছি। সঞ্জিতা রুমের দিকে গেল। আসতে পারি? ও বাবা আসো। আচ্ছা মা, তোকে না বললাম আর একটা সারপ্রাইজ আছে তোর জন্য? কই দাও। দেখ, আমি আর তোর মা সবসময় তোর মঙ্গল চেয়েছি, ছোট থেকেই। আজ পর্যন্ত যা চেয়েছিস দেওয়ার চেষ্টা করেছি। হঠাৎ এমন কথা বলছো কেন? আসলে সারপ্রাইজটা এমনই। মানে আমরা তোর বিয়ে ঠিক করেছি। অবশ্য মিমের মামাই আমাকে বলেছে ছেলেটা অনেক ভালো। মানে কি বলছো এসব? আমি এখন বিয়ে করতে পারবো না, আমি পড়তে চাই আরো। ওরা তোকে বিয়ের পরেও পড়তে দিবে বলেছে। ছেলেটার কি নাম যেন? ও হ্যাঁ, ওর নাম হচ্ছে নিলয়। তোর সাথেই নাকি পড়ে। দেখ, আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার তোর প্রতি বিশ্বাস আছে যে তুই আমার কথা ফেলতে পারবি না। এখন যদি তুই না করে দিস তাহলে কোনো সমস্যা নেই। সঞ্জিতা কোনো কথা না বলে চুপ করে আছে। মেয়ে কোনো কথা বলছে না দেখে সঞ্জিতার বাবা চলে যেতে লাগলো। বাবা, তোমরা যখন ভেবেছো যে আমার ভালোর জন্য, তাহলে আমি রাজি। আমি জানি তোমরা আমার জন্য কখনো খারাপ কিছু করবে না। সঞ্জিতার বাবা কথাটা শুনে হাসি মাখা মুখ নিয়ে চলে গেলেন। মিমের মামার কাছে কথাটা বলতে তিনি নিলয়ের বাবার কাছে ফোন করে বলে দিল এবং তারা ঠিক করলেন আগামী সপ্তাহে ওদের বিয়ে। এদিকে সিয়ামের মামা সকালে উঠেই মিমের মামার বাসায় চলে গেল। আসসালামু আলাইকুম, আপনি কি সঞ্জিতার বান্ধবীর মামা? না, আমি সঞ্জিতার বাবা। কিন্তু আপনি কে? ও, আমি সিয়ামের বাবা। কোন সিয়াম? আপনার মেয়ের সাথে। ও, আপনি কি মিমের মামার সাথে কথা বলবেন? আমি ডেকে দিচ্ছি। না না, আপনি যখন আছেন তাহলে আপনাকেই বলি। কি? আসলে আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে এবং ওকে বিয়ে করতে চায়। আপনি কি দেবেন আপনার মেয়েকে আমাদের বাড়ির আমার ছেলের বউ করে নিয়ে যাওয়ার? কিন্তু আমার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে। মানে কি বলছেন? কালকেই ওর বিয়ে ঠিক করতে ঢাকায় এসেছি। ও। সিয়ামের বাবা মন খারাপ করে চলে আসলেন। চিন্তা করলেন যত সম্ভবত সিয়ামের কাছ থেকে সঞ্জিতার বিয়ের কথা গোপন করে রাখার, না হলে আবার কোনো অঘটন করে ফেলতে পারে। এদিকে সিয়াম বাড়িতে আশায় বসে আছে তার বাবা কখন আসবে সঞ্জিতার বাসা থেকে। অবশ্যই সিয়ামের অপেক্ষার অবসান ঘটলো। আব্বু তুমি এসেছো? কি বললো তারা? সিয়ামের বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি গিয়েছিলাম ওদের বাসায়, কিন্তু হঠাৎ করে সঞ্জিতার বাবার অসুখ হয়ে পড়ায় ও বাসায় চলে গিয়েছে। আসতে কয়েকদিন দেরি হবে। কি হঠাৎ করে অসুখ হয়েছে নাকি তুমি আমাকে মিথ্যা বলছো? আমি কেন তোকে মিথ্যা কথা বলতে যাব? আমি মানতে পারছি না, দাঁড়াও গিয়ে দেখে আসি।
তুই এখন সেখানে গিয়ে কি করবি? এর থেকে বাসায় থাক, কয়েকদিন বাদে যখন ও আসবে তখন না হয় বিয়ের কথা বলবো। ঠিক আছে। এখন যা, নিজের রুমে গিয়ে ওকে শুয়ে থাক, আর বাসা থেকে বের হবি না। কেন বাসা থেকে বের হবে না? আরে তোর বিয়ের কথা যদি জানতে পেরে যায় কেউ, তাহলে তোর সাথে মজা করবে। কে মজা করবে? তার নাক ফাটিয়ে দেব। দেখ, এখন আর কোনো ঝামেলা করবি না, না হলে কিন্তু আমি সঞ্জিদার কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব না। আচ্ছা, যাচ্ছি। সিয়াম নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। তারপর সিয়াম আর কয়েকদিন বাসা থেকে তেমন একটা বের হয় না। অপরদিকে সিয়ামের বন্ধুরা ভার্সিটিতে বসে আড্ডা দিচ্ছে। এই, আজ কয়েকদিন ধরে সিয়ামকে দেখছি না। সিয়াম কই? আসলেই তো, কোথায় ও? দাঁড়া, ফোন দিয়ে দেখি কি বলে। রাফি সিয়ামের কাছে ফোন দিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে ফোনটা বন্ধ। আরে, ফোন দেখি বন্ধ। আচ্ছা বাদ দে, আজকে সিনেমা হলে একটা নতুন ছবি মুক্তি পাচ্ছে, চল যাই। তোর কাছ থেকে এই খবর, কখন নতুন ছবি আসবে? চল। চল। সবাই মিলে সিনেমা হলে যাচ্ছে। এই দাঁড়া, কেন রে, কি হলো? এইটা আমাদের ভাবি মানে সঞ্জিদার বান্ধবীদের মামার বাসা না? তো আরে দেখ, বাড়িটা সাজানো হচ্ছে, তার মানে আমাদের ভাবির বান্ধবীর মনে হয় বিয়ে। ও, তাহলে তো বিয়েতে আসতে হবে। শত হোক ভাবির বান্ধবী বলে কথা। কথাটা বলার সাথে সবাই হেসে উঠলো। কিছুক্ষণ বাদে সঞ্জিদা বাসা থেকে বের হলো। ওই দেখ, ভাবি বাসা থেকে বের হচ্ছে। চল যাই। আসসালামু আলাইকুম ভাবি। ওই, কে ভাবি? কেন, আপনি জানেন না? ওই, আমি তোদের ভাবি হলাম কবে? হ্যাঁ, যেদিন থেকে সিয়াম আমাদের বলেছে আপনি আমাদের ভাবি, সেদিন থেকে। চুপ বেয়াদব। যাই হোক, আপনার বান্ধবীর বিয়ে আর আমাদের দাওয়াত দিলেন না। আপনাদের কে বললো আমার বান্ধবীর বিয়ে? বলতে হয় নাকি? সেই জন্য দেখলেই তো বোঝা যায়। অনেক সময় যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা হয় সেটা দেখা যায় না। মানে? মানে এখানে মিমের বিয়ে হচ্ছে না। তাহলে কার বিয়ে? আপনার? আমার। ভাবি দেখি ভালো মজা করতে পারেন। ওই, আমার ভাবি? আর আপনাদের সাথে মজা করে আমার লাভ কি? আছি তো, হয়তো সিয়ামকে ভয় পান, সেই জন্য মিথ্যা কথা বলছেন। হাসালেন। আমি সিয়ামকে ভয় পাই? কখনোই না। আর এই নিন। কি এটা? আমার বিয়ের কার্ড। সিয়ামকে গিয়ে দিয়ে দিবেন, দাওয়াত রইল, চাইলে আপনারাও আসতে পারেন। কথাগুলো বলে চলে গেল। কি রে, সঞ্জিদার বিয়ে মানে কি? সিয়ামকে তো বলতে হয়। চল ওর বাসায় যাই। সবাই মিলে সিয়ামের বাসায় চলে গেল। আন্টি, সিয়াম কোথায়? ও তোর রুমে আছে। সবাই সিয়ামের রুমে গেল। কিরে, তোরে এখানে? ভাই, তোর জন্য একটা গরম খবর আছে। কি গরম খবর শুনি? সঞ্জিদার বিয়ে হচ্ছে আগামী পরশু। মানে কি বলছিস? সত্যি। না, এটা কি করে হয়? আব্বু যে বললো ও নাকি গ্রামের বাড়ি গিয়েছে। কে বলেছে? আঙ্কেল, তাহলে তোকে মিথ্যা কথা বলেছে। এই দেখ, সঞ্জিদার বিয়ের কার্ড তোকে দিতে বলেছে। ঠিক আছে, তোরা এখন যা, আমি আব্বুর সাথে কথা বলছি, আর যখন লাগবে তোদের ফোন দিব। আচ্ছা। ওরা সবাই চলে গেল। সিয়াম তো রেগে সোজা গেল তার বাবার কাছে। আব্বু, কি হয়েছে? এত জোরে ডাকছিস কেন? তুমি আমাকে মিথ্যা কথা বলছো কেন? আমি তোকে মিথ্যা বলছি? কে বললো? তুমি যে বললে সঞ্জিদা বলে ওর গ্রামের বাড়ি গেছে। এখানে মিথ্যার কি আছে? ওর গ্রামের বাড়ি যায়নি, আর আগামী পরশু ওর বিয়ে। কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই যে ওর বিয়ের কার্ড। কেন কেন তুমি আমাকে মিথ্যা কথা বললে? ঠিক আছে, এখন আর তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমিই করব। সিয়াম বলে বেরিয়ে গেল। দেখ সিয়াম, তুই কিন্তু কিছু করবি না। কে শোনে কার কথা? সিয়াম ফোন পরে করে আশিকের কাছে ফোন দিল। ওই আশিক, তোরা কই? এই যে রাস্তার মাথায় আছি। ওখানেই দাঁড়া, আমি আসছি। সিয়াম বল, এখন কি করবি? কি করব ভাবা হয়ে গেছে, সন্ধ্যার পরে সবাই যাব। কোথায়? কোথায় আবার? সঞ্জিতাকে তুলে আনতে। কি? অবাক হবার দরকার নেই, এখন চল। সবাই মিলে ঘুরতে বেরোলো। সন্ধ্যার সময় সিয়াম আর ওর বন্ধুরা সবাই মিমের মামা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মিমের মামা এখনো অফিস থেকে আসেনি, আর ওর মামি রান্নাঘরে। সঞ্জিতার বাবা মা অন্য একটা রুমে, আর এক রুমে মিম ও সঞ্জিতা বসে গল্প করছে।
সিয়াম আর আশিক জানালা দিয়ে সানজিদাদের ঘরে ঢুকে আশিক মিমের মুখ চেপে ধরে আছে যাতে চিৎকার দিতে না পারে, আর সিয়াম সানজিদাকে অজ্ঞান করে জানলা দিয়ে বের হয়ে যাচ্ছে। আশিক ও মিমকে অজ্ঞান করে দিয়ে বিছানায় শুয়ে আছে। সবাই মিলে সানজিদাকে নিয়ে কাজী অফিসে হাজির। সিয়াম আর সানজিদার বিয়ের সাক্ষী আছে সিয়ামের বন্ধুরা, কিন্তু সানজিদার এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরছে না দেখে সিয়াম সানজিদার মুখে পানি ছিটিয়ে দিল। আমি এখানে কেন? এটা কোন জায়গা? এটা কাজী অফিস, আর এখন তোমার আর আমার বিয়ে। কি? আপনার আর আমার বিয়ে? কখনোই না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে তো করতেই হবে, আপোষ না করলে জোর করে করব। না, সাইন করো এখানে। আমি সাইন করব না, দেখি কি করতে পারেন। সাইন না করলে তোমার আব্বুর সাথে কি হবে বুঝতেও পারবে না। তুমি কি মনে করছো তোমাকে তুলেছে আর তোমার আব্বুকে তুলতে পারবে না? মানে কোথায় আমার আব্বু? আগে এখানে সাইন করো, তারপর। সানজিদা নিজের বাবাকে নিয়ে ভয় আছে, সেই জন্য সাইন করে দিল। তোমার বাবা সুস্থ আছে, কারণ আমরা তাকে কিছু করিনি। কথাটা বলেই আবার সানজিদাকে অজ্ঞান করে দিয়ে বাসায় চলে আসলো। এটা কে? তোমার বৌমা। মানে আমি বিয়ে করেছি, এখন সরো। সিয়াম সানজিদাকে কোলে করে নিজের রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। সিয়াম নিজের দরজা বন্ধ করে দিয়ে সানজিদাকে বিছানায় শুয়ে দিল। সানজিদা এখনো অজ্ঞান হয়ে আছে। পিয়াস ওর মুখের দিকে একভাবে তাকিয়ে আছে। আহ, কি মায়াবী চেহারা! কিন্তু কেন যে এমন করে সিয়াম বুঝতে পারে না। সিয়াম একভাবে তাকিয়ে আছে। এদিকে সানজিদার জ্ঞান ফিরে দেখে সিয়াম তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। অভি জোরে এক চিৎকার দিলেও সানজিদা। কি হলো, চিৎকার দিলে কেন? আমি কোথায় নিয়ে এসেছেন? আমার বাসায়। প্লিজ, আপনি আমার কাছে আসবেন না। কেন? আজকে তো আমাদের বাসর রাত। আমি এ বিয়ে মানি না। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, আমাকে যেতে দিন। তোমাকে যেতে দেওয়ার জন্য আমি তো বিয়ে করিনি। প্লিজ আমাকে ছেড়ে দিন। কেন? কথা বলছে আর সানজিদার দিকে এগোচ্ছে। সানজিদা পেছনে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। প্লিজ আমার সাথে কিছু করবেন না, আপনার পায়ে পড়ি। শোনো, আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না, সেই জন্য জোর করে বিয়ে করে নিয়ে এসেছি। তবে তুমি যখন চাইছো, তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করবো না। তবে একটা কথা, যদি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলো, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। সিয়াম বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আমার পাশে এসে শুয়ে পড়ো। সানজিদা কোনো কিছু না বলে সেখানে দাঁড়িয়ে রইল। তোমাকে আসতে বলেছে, আসবে না? আমি আসবো। সানজিদা ভয় পেয়ে এসে সিয়ামের পাশে শুয়ে পড়ল। আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। সানজিদা সিয়ামের মাথায় নিজের হাত বুলিয়ে দিয়ে চুলগুলো হালকা করে নাড়িয়ে দিচ্ছে। সিয়াম সানজিদার নরম হাতে ছোঁয়া পেয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে জানে না। সানজিদা দেখলো যে সিয়াম ঘুমিয়ে পড়েছে। আস্তে করে উঠে গিয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কান্না করছে। অপরদিকে মিমের যখন জ্ঞান ফিরল, দেখলো যে সানজিদা নেই। তাড়াতাড়ি করে রুমের বাইরে চলে এলো। মামা। কিরে মিম, কি হয়েছে? মামা, সানজিদা নেই। নেই মানে কি বলছিস এইসব? আমি ঠিকই বলেছি। সন্ধ্যার সময় সিয়াম ও তার বন্ধুরা এসে ওকে তুলে নিয়ে গেছে। মানে সন্ধ্যার সময় নিয়ে গেছে আর তুই আমাদের ডাক দিলি না? কি করে ডাক দেব? আমাকে অজ্ঞান করে দিয়েছিল, এই মাত্রই জ্ঞান ফিরল। ঠিক আছে, কি করা যায় আমি দেখছি। কি হয়েছে আমার মেয়ের? আন্টি, একটা ছেলে আপনার মেয়েকে তুলে নিয়ে গেছে। মানে কি বলছো? কে তুলে নিয়ে গেছে আমার মেয়েকে? ভেঙে পড়বেন আন্টি, চলুন পুলিশের কাছে যাই। এত রাতে পুলিশ কি থাকবে? তার থেকে আমার স্যারের কাছে ফোন দিচ্ছি, দেখি উনি কি বলে। মিমের মামা নিলয়ের বাবার কাছে ফোন দিয়ে সানজিদার না থাকার কথাটা বলল। সকাল হওয়ার সাথে নিলয়ের বাবা ও পুলিশ মিমের মামা বাসায় চলে এসে হাজির। কে কে তুলে নিয়ে গিয়েছে সানজিদাকে? সিয়াম। সিয়াম? কোন সিয়াম? তুমি চেনো? হ্যাঁ, আমাদের সাথে একই ভার্সিটিতে পড়ে। খুব বখাটে সানজিদাকে এর আগেও চালিয়েছে, আর এখন তুলে নিয়ে গেছে। স্যার, এখন কথা না বলে আমার সাথে চলুন সিয়ামদের বাসায়। সবাই মিলে সিয়ামের বাসায় হাজির। দরজায় কলিং বাজানোর সাথে সিয়ামের বাবা দরজা খুলে দিলেন। সিয়ামের বাবা সকলকে নিজের বাসার সামনে পুলিশ দেখে অবাক। পুলিশ অফিসার আপনি? ও নজরুল সাহেব, আপনি? আপনার ছেলে কোথায়? ও তো রুমে আছে। কেন? দেখুন নজরুল সাহেব, আপনি হয়তো সব জানেন যে আপনার ছেলে কালকে সন্ধ্যার সময় একটা মেয়েকে তুলে নিয়ে এসেছে। আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আপনার ছেলে এমন কাজ করবে ভাবতে পারিনি। এখন আপনার ছেলেকে ডাকুন। আচ্ছা, আপনার ভিতরে আসুন।
রুমের ভেতরে ঢুকে সানজিদার বাবা ডাকা শুরু করে দিলেন। সানজিনা মা, কোথায় তুই? দেখ, আমরা তোকে নিতে এসেছি। সানজিদা বাবার কণ্ঠ শুনে দৌড়ে বেরিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর সিয়ামও এসে দাঁড়ালো। কাঁদিস না মা, হয়নি, আমরা তো চলে এসেছি, তাই না? সানজিদা, এদিকে এসো। বাহ, খুব সাহস দেখছি। তোমার এখানে দাঁড়িয়ে আছি, তারপরও এই কথা বলার সাহস কোথা থেকে পাও? এই, অ্যারেস্ট করো ওকে। আমাকে ধরার সাহস কোথা থেকে পান আপনি? পুলিশেরা তোমার কথা চলবে না, ওকে অ্যারেস্ট করো। বাবা কিছু বলো ওদেরকে। অফিসার, দেখুন নজরুল সাহেব, আমরা জানি আপনি অনেক ভালো মানুষ, তাই আমাদের কাজে যদি বাধা না দেয় তাহলে ভালো হবে। সানজিদাকে নিয়ে সবাই বাসায় চলে গেল আর সিয়ামকে পুলিশ ধরে থানায় নিয়ে এসেছে। সিয়ামের বন্ধুরা খবর পাওয়ার সাথে সোজা চলে গেল থানায়। সিয়াম কি করে? যেই করে হোক সেটা বড় কথা নয়, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? কালকে নিলয় আর সানজিদার বিয়ে হবে, তোদের যে করেই হোক বিয়েটা বন্ধ করতে হবে। কিন্তু তুই এখানে? আমার কথা তোদের চিন্তা করতে হবে না, আগে বিয়েটা বন্ধ কর। ঠিক আছে। কথাগুলো বলে সিয়ামের বন্ধুরা মিলে বেরিয়ে গেল। নিলয়কে খুঁজছে সবাই মিলে। আরে ওই দেখ, নিলয়ের গাড়ি না? নিলয়ের গাড়ি তো মনে হচ্ছে এদিকে আসছে, দাঁড়া আসতে দে। সবাই মিলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। কি হলো, সবাই এইভাবে পথের মাঝখানে দাঁড়িয়ে আছিস কেন? সামনে থেকে সর। আরে সরে তো যাবো, তার আগে তোর সাথে একটা কথা আছে। আমি বখাটে ছেলেদের সাথে কথা বলতে চাই না। আরে তোকে বলতে হবে না, যা বলার আমরাই বলছি। কি? কেমন ছেলে তুই, একটা বিবাহিত মেয়েকে বিয়ে করছিস? ওই শোন, এই বিয়েতে সানজিদার কোনো মত ছিল না, বুঝলি? তোর কি মনে হয় শ্যাম ওকে জোর করে তুলে নিয়ে গিয়ে কিছু করেনি? মানে? আরে তুই এখনো ছোট না যে তোকে বলে দিতে হবে বিয়ে করবি কর, তাতে আমাদের কি? শ্যামও কিছু মনে করবে না, যা করে তা তো করেই নিয়েছে। নিলয় কোনো কথা না বলে গাড়ি চালু করলো। বিশ্বাস না হলে সানজিদাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখ, দেখবি ও না করবে যে কিছু করেনি। আসলে এটা সবাই গোপন রেখে, বুঝলি? বলার সাথে সবাই হেসে উঠলো। নিলয় গাড়ি চালিয়ে সোজা সানজিদার কাছে চলে গেল। সানজিদা, তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা? আচ্ছা, সিয়াম তোমার সাথে কালকে রাতে কি করেছে? মানে কি বলছো তুমি? বুঝতে পারছি না। আমি কি বলতে চাইছি সেটা হয়তো তুমি বুঝতে পারছো। সিয়াম কি তোমার সাথে কিছু করেছে? কি বলছো তুমি এটা? ও আমার সাথে কিছুই করেনি। আমার বিশ্বাস হচ্ছে না, ও তোমাকে তুলে নিয়ে গেছে আর কিছুই করেনি। এটা কি করে হয়? প্রমাণ দেখাও। নিলয় কথাটা বলার সাথে সানজিদা ওর গালে একটা থাপ্পড় মেরে দিল। ছি, এটাই তোমার বিশ্বাস? এই বিশ্বাস নিয়ে তুমি আমার সাথে বিয়ে করতে চেয়েছিলে? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, বেরিয়ে যাও এখান থেকে। নিলয় সোজা বেরিয়ে গেল। পথে আবারও সিয়ামের বন্ধুদের সাথে দেখা। কি না বলেছে তাই তো? তার মানে শ্যাম কিছু করেছে, গালে থাপ্পড়ের দাগ কেন প্রমাণ চাইছিল সেই জন্য। তাহলে বুঝে নে, যদি প্রমাণ দিতে না পারে সেই জন্য তোকে থাপ্পড় মেরে হয়তো বিশ্বাসের কথা বলেছে। যা, এখনই গিয়ে তোর বাবাকে বলে দে এই বিয়ে করবি না। নিলয় বাসায় এসেই ওর বাবার কাছে গেল। বাবা, তোমাকে একটা কথা বলবো। কি? বাবা, আমি সানজিদাকে বিয়ে করতে পারবো না। হঠাৎ করে কি হলো তোর? তুই জানিস না কালকে তোদের বিয়ে? বাবা, সিয়াম ওকে তুলে নিয়ে গিয়ে ওর সাথে কিছু করেনি, তার কি প্রমাণ আছে? আর আমি একবার বিয়ে হয়ে গিয়েছে, সেই মেয়েকে বিয়ে করতে পারবো না। কথাগুলো বলে রুমে চলে গেল। অপরদিকে সিয়ামের বন্ধুরা সোজা সিয়ামের সাথে দেখা করতে থানায় চলে গেল। মাম্মা, কাজ হয়ে গেছে। তাই নাকি রে? এবার আমাকে এখান থেকে বের করার চেষ্টা কর, তারপর যা করার আমিই করব। আঙ্কেল তোকে বের করার জন্য চেষ্টা করেছে, চিন্তা করিস না। ঠিক আছে, তোরা এখন যা, আর খেয়াল রাখবি সানজিদা কখন কি করছে সব আমাকে এসে বলবি। ঠিক আছে। সিয়ামের বন্ধুরা ওখান থেকে চলে গেল। সানজিদার বাবাকে নিলয়ের বাবা ফোন করে বলল যে তার ছেলে এই বিয়ে করতে পারবে না। কি রে মা, ওরা না করে দিল কেন তোকে বিয়ে করতে? ওরা বিয়ে করতে চাইলেও আমি করতাম না। যখন না করে দিয়েছে তখন ভালোই হয়েছে। কেন, কি হয়েছে? যে ছেলের বিশ্বাস নেই তাকে আমি বিয়ে করতে পারবো না। মানে ওই ছেলেটা যে আমাকে জোর করে বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু আমার সাথেও তেমন কিছুই করেনি। অথচ নিলয় ভাবছে ও আমার সাথে নাকি খারাপ কিছু করেছে। আমাকে বিশ্বাসই করতে চায় না। কিন্তু তোর এখন বিয়ে না হলে কি হবে ভেবে দেখেছিস? কি হবে?
মানুষেরা তোকে নিয়ে হাসাহাসি করবে। আমি মানুষের কাছে থাকিও না খাইও না যে তাদের কথায় কান দিব। তবুও একবার ভেবে দেখ, তোর বিয়ে ঠিক হয়ে গেছে, এই কথা গ্রামের সবাই জানে। এখন যদি বিয়েটা না হয় তাহলে তারা কি ভাববে? আর আমরা কোন মুখ নিয়ে গ্রামের বাড়ি যাব? তারা যা ভাবে ভাবুক, আমরা কালকে গ্রামের বাড়িতে যাব, এখানে আর থাকবো না। কিন্তু কোনো কিন্তু নেই, আমি আছি তো। সানজিদার বাবা আর কোনো কথা না বলে রুমে চলে গেলেন। কোন মুখ নিয়ে গ্রামে যাব? সবাই তো আমাদের নিয়ে হাসাহাসি করবে। সেটাই তো ভাবছি, কিন্তু ওরা তো বিয়েতে না করে দিয়েছে। আমি বলছিলাম যে কি একবার গ্রামে গিয়ে নীলার বাবার সাথে কথা বলে দেখো কি বলে। আমার মনে হয় না তারা রাজি হবে, আর যদি রাজি হয় তাহলে সানজিদা রাজি হবে না। তাহলে এখন কি করবে? দেখি কি করা যায়, ভাবতে দাও। অপরদিকে সিয়ামের বাবা ছেলের মুক্তির জন্য কয়েকটা উকিলের কাছে গিয়েছেন, কিন্তু কেউই তার কেসটা নিতে চান না। সবার এক কথা, সিয়ামের দোষ, আর ও যে মেয়েটাকে নিয়ে এসেছে এটা সবাই দেখেছে। এমনকি পুলিশ তার বাসায় গিয়ে মেয়েটাকে পেয়েছে। সমস্ত প্রমাণ সিয়ামের বিরুদ্ধে। আর এইরকম কেসে সবসময় মেয়েরাই জিতে যায়, কারণ আইন মেয়েদেরকে একটু বেশি সম্মানের দৃষ্টিতে দেখে। সিয়ামের বাবা মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিলেন, ভাবছিলেন আর একটা উকিলই দেখবেন, যদি ওটাও না করে দেয় তাহলে আর কিছু করার থাকবে না। দেখে থেকে একটা নাম করা উকিলের কাছে গেলেন। উকিলের খোঁজটা তার বন্ধু দিয়েছে, তিনি নাকি তার কোনো এক দুঃসম্পর্কের আত্মীয় হন। ভেতরে আসবো? হ্যাঁ আসুন। আপনি নজরুল সাহেব তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানেন? আপনার বন্ধু আমাকে ফোন করে বলেছে। তা বলুন, কি সাহায্য করতে পারি আপনার জন্য? তারপর সিয়ামের বাবা সবকিছু খুলে বললেন। কেসটা খুবই জটিল, সব প্রমাণ আপনার ছেলের বিরুদ্ধে। দেখুন, আপনি না করবেন না। আপনার কাছে আসার আগেও একটা উকিলের কাছে গিয়েছি, তারাও না করে দিয়েছে। যে কোনোভাবে চেষ্টা করে দেখুন। দেখুন নজরুল সাহেব, সবকিছুই আমাদের বিরুদ্ধে, তবে একটা উপায় আছে। কি উপায়? আপনি একবার সেই মেয়েটার পরিবারের সাথে কথা বলে দেখুন। মানে খুব সোজা, তাদের কাছে গিয়ে বলবেন তারা যেন তাদের মেয়েকে আপনার ছেলের সাথে বিয়েটা মেনে নেয় এবং কেসটা তুলে নেয়। তারা কি রাজি হবে? তাছাড়া কালকে তো ওই মেয়ের বিয়ে। রাজি করাতে হবে, নাহলে আপনার ছেলেকে বাঁচানো সম্ভব না। আচ্ছা। সিয়ামের বাবা সেখান থেকেও মন খারাপ করে বেরিয়ে এলো। রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে। আরে ওটা আঙ্কেল না? আঙ্কেলই তো, কিন্তু মন খারাপ কেন? চল তো দেখি। আঙ্কেল, আপনার মন খারাপ কেন? ও তোরা? কিন্তু আপনার মন খারাপ কেন? এমনি। শিয়ামে ছাড়ানোর ব্যাপারে কি বললো? সব উকিল না করে দিয়েছে, বললো যে তারা এই কেসটা নিতে পারবে না। তাহলে কি সিয়ামকে ছাড়ানো যাবে না? একটা উপায় আছে, কিন্তু হবে কিনা জানি না। কি? সিয়ামের বাবা উকিল তাকে যা বলেছে তাই ওদেরকে বলে দিল। এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। মানে হলো সানজিদার বিয়ে ভেঙে গেছে, আর এখন আপনি গিয়ে যদি এই কথা বলেন তাহলে তারা রাজি হয়ে যেতে পারে। বিয়ে ভেঙে গেছে মানে কি করে? আমরা আছি তো, আমরা থাকতে ওদের বিয়ে হয় কি করে? তোরা হয়েছিস একটা বাদরের হাত দিয়ে। এখন যান, সানজিদার বাবা মার সাথে কথা বলে দেখুন। শিয়ামের বাবা চলে গেল মিমের মামার বাসায়। আপনি এখানে কেন? বেরিয়ে যান। দেখ মা, আমার ছেলে যা করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। যদি তুমি কেসটা তুলে নাও তাহলে আমার ছেলে বেঁচে যাবে। ও, তাহলে এখানে ছেলেকে বাঁচানোর জন্য সুপারিশ করতে এসেছেন? কিন্তু আমার সাথে যা করেছে সেটা? আমি জানি তোমার বিয়ে ভেঙে গেছে, তাই বলছি যদি এখন তুমি আমার ছেলের সাথে যে তোমার বিয়ে হয়েছে সেটা মেনে নাও তাহলে ভালো হয়। আপনার ছেলেকে কখনোই আমার স্বামী হিসেবে মানতে পারবো না, আর এই বিয়েটাকেও না। কি হয়েছে রে মা? দেখো না, এই লোকটা এখানে নিজের ছেলেকে বাঁচানোর জন্য এখানে সুপারিশ করতে এসেছে। আপনি তো সানজিদের বাবা, আপনি বোঝার চেষ্টা করুন। আপনার মেয়ের বিয়ে ভেঙে গেছে, আর আমার ছেলে জোর করে হলেই কি আপনার মেয়ের সাথে বিয়ে তো করেছে। তাই বলছিলাম যদি আপনারা এই বিয়েটা মেনে নেন তাহলে আমার ছেলেটা বেঁচে যায়। কথা দিচ্ছি আমি থাকতে আমার ছেলে আপনার মেয়ের সাথে কিছুই করবে না। আমার বাবাকে আপনার বোঝাতে হবে না, চলে যান। ঠিক আছে, তবে আপনি একবার ভেবে দেখবেন, এটা আমার নাম্বার। সিয়ামের বাবা সানজিদার বাবাকে নিজের নাম্বারটা দিয়ে বেরিয়ে গেলেন। দেখ মা, লোকটা কিন্তু ঠিক কথাই বলছিল। মানে কি বলতে চাইছো তুমি?
বলছিলাম সিয়াম তো তোকে বিয়ে করেই নিয়েছে, তাছাড়া এই কথা যদি গ্রামের সবাই জানে তাহলে আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলবে সবাই, তাই বলছিলাম তুই ওকে মেনে নে। বাবা কি বলছো তুমি? আমি ভেবে চিন্তেই কথাগুলো বলছি, অন্তত আমাদের জন্য। ঠিক আছে। সত্যি মা, তোর মতো মেয়ে পেয়ে আমরা ধন্য। সানজিদার বাবা সিয়ামের বাবার কাছে ফোন করে বললেন যে তারা রাজি। তারপর সবাই মিলে থানায় গিয়ে কেসটা তুলে নিল। আপনার সাথে আমার বিয়েটা মেনে নিচ্ছি, তার মানে এটা নয় যে আমার সবকিছুই আপনার। আমার কাছে কখনোই স্বামীর অধিকার নিয়ে আসবেন না। সানজিদা সিয়ামকে আলাদা করে নিয়ে বলল। সিয়াম কিছু না বলে শুধু মুচকি হাসলো। তাহলে আর কি, তখন তুই বিয়েটা জোর করে করেছিলি, এখন ধুমধামে হয়ে যাক, কি বলেন? ঠিক আছে, তাই হোক। তারপর সিয়াম ও সানজিদার বিয়েটা ধুমধাম করেই হয়ে যায়। সানজিদা এখন বাসর ঘরে বসে আছে আর সিয়াম ছাদের উপর দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছে। সত্যি তোরা না থাকলে এই বিয়েটা হয়তো হতো না। আরে বাদ দে, এখন ঘরে যা, ভাবি হয়তো তোর জন্য অপেক্ষা করছে। মাম্মা, বিড়ালটা মারতে কিন্তু ভুলিস না। আমি কি বিড়াল মারবো? বিড়াল যদি আগে আমাকে খামচে দেয়। সিয়াম কথাটা বলেই সবাই হেসে উঠল। সিয়াম নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আর সানজিদা স্বাভাবিকভাবেই খাটের ওপর হেলান দিয়ে শুয়ে আছে। আজকে যে বাসরা তার কাছে কিছুই মনে হচ্ছে না। সিয়াম খাটের দিকে এগোতে লাগলো। আমার কাছে আসার চেষ্টাও করবেন না, আর ওই সোফায় গিয়ে শুয়ে থাকুন, যান। সিয়াম কোনো কথা না বলে সোফায় গিয়ে শুয়ে পড়ল। আজ যাই জোর করে করুক না কেন, সানজিদার ইচ্ছের বিরুদ্ধে এখন আর যেতে চায় না, শত হোক নতুন বউ। সিয়াম সকালে এখনো ঘুমিয়ে আছে। আচ্ছা সানজিদা, একটা কথা বলি। রাগ করবে না তো? রাগ করার কথা হলে তো রাগ করবই। তাহলে থাক, বলবো না। ইলে বাবালে, আমার বাবু দেখি রাগ করছে। ওই তুমি বাচ্চা নাকি যে তুতলিয়ে কথা বলছো? ভালো, কি বলবা? না বলবো না, বললে তুমি রাগ করবে। বললাম তো করবো না, এখন বলো। সত্যি? 3 সত্যি, এখন বলো। চারপাশে কত অন্ধকার, তাই না? আর আকাশের চাঁদটা কি সুন্দর, তার আলো দিয়ে সেই অন্ধকারটাকে মুছে দিচ্ছে। ধুর, কি যেন বলতে চাচ্ছিলে, সেটা বলো। বলছি তো। আচ্ছা, এই চাঁদনি আকাশের নিচে তুমি আর আমি একা, আশেপাশে কেউ নেই, তোমার কিছু করতে ইচ্ছে করছে না? না। তবে আমার করছে, চলো না দুজনে চন্দ্র স্নান করি। সিয়াম বলছে আর সামনের দিকে এগোচ্ছে। দেখো, কাছে আসবে না কিন্তু, খারাপ হয়ে যাবে। সিয়াম সানজিদার হাতটা ধরে কাছে টেনে নিয়ে মুখটা সানজিদার কাছে নিয়ে আসছে। ভূত 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 ভূত। ওই ভূত পাইলেন কই? আমার গায়ে পানি আসলো কোথা থেকে? আমি তো সাথে ছিলাম। আর তুমি? সিয়াম আর কিছু বললো না, বুঝতে পারছে যে এটা স্বপ্ন ছিল। তোর শালা, স্বপ্নের মাঝে একটু রোমান্স করতে দিল না। আমি কি? হ্যাঁ, আর কোলবালিশটা নিয়ে কি করছিলেন? ছি। এতে সি বলার কি আছে? তোমাকে তো আর ধরতে দিচ্ছ না। কি বললেন? কিছু না। পানি মারলে কেন? সে কখন থেকে ডাকছি, ওটার নাম তো খোঁজই নেই। কেন? আপনার মা নিচে ডাকছেন, খেতে আসুন। আসছি। তারপর সিয়াম বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। অপরদিকে সিয়ামের মা রান্নাঘরে কাজ করছিলেন। এমন সময় সানজিদা উপস্থিত। আরে তুমি রান্নাঘরে কেন? আর সিয়ামকে ডাক দিয়েছো? আপনাকে একটা কথা বলার ছিল। কি? আচ্ছা, আপনারা দুজনেই এত ভালো, তাহলে আপনার ছেলে এমন কেন? সত্যি বলতে ও মন এমন হবার পেছনে একমাত্র আমরাই দায়ী। মানে? একমাত্র ছেলে, তাই কোনোদিন কিছু বলতে পারিনি, সেই জন্য এমনটা হয়েছে। তবে তুমি চাইলে ওকে ঠিক করতে পারো। জানি আমার ছেলেকে তুমি এখনো মেনে নিতে পারছো না হয়তো, তবে সত্যি কথা বলতে ও যেমন হোক না কেন মনটা অনেক ভালো। সানজিদা কোনো কিছু না বলে চলে এলো। আম্মু কই, খেতে দাও। আজকে থেকে আপনি নিজ হাতে নিয়ে খাবেন, কেউ আপনাকে দিবে না, বুঝেছেন? মানে? মানে খুব সোজা, হাত দিয়ে তুলে নিয়ে খান। আমি পারবো না আম্মু, দাও। আম্মা, আপনি দিবেন না, ঠিক আছে? যদি ভালো না লাগে আপনাকে খেতে হবে না। সিয়াম আর কিছু বলবে, অসহায়ের মতো সবকিছু নিজ হাতে নিয়ে খেয়ে রুমে চলে গেল। সানজিদা, তাহলে থাক, আমরা এখন যাই, ভালোভাবে থাকিস। যাবেন কেন? থাকুন এখানে। না, অনেকদিন হলো গ্রাম থেকে এসেছি, আর সানজিদা জামাইকে নিয়ে আসিস কিছুদিন পর। আব্বু, যাব। সানজিদার বাবা মা দুজনেই চলে গেলেন। রাতে সিয়াম ঠিক করলো আগে গিয়ে বিছানার উপর শুয়ে থাকবে আর ঘুমানোর ভান করবে।
তারপর দেখলো সানজিদা বিছানা ছাড়া কোথাও ঘুমায়। যেই ভাবা সেই কাজ, আগে কি বিছানার উপর শুয়ে ঘুমানোর ভান করছে। এই উঠুন। ঘুমানোর ভাব করছে যেন কিছুই শুনতে পাচ্ছে না। কি হলো, উঠুন, আমি ঘুমাবো। এবারও সিয়াম উঠছে না দেখে সানজিদা মনে মনে একটা উপায় খুঁজতে লাগলো। উঠবেন নাকি পানি মারবো? এখনো কোনো সাড়া নেই। ঠিক আছে, আপনি শুয়ে থাকুন, আমি আসছি। সানজিদা বলে বাথরুমে গেল পানি আনতে। সিয়াম তো এখনো শুয়ে আছে। যে দেখলো যে সানজিদা বাথরুমে গেছে, অমনি উঠে তাড়াতাড়ি করে সোফায় শুয়ে পড়লো। কি ব্যাপার, এখন সোফায় গেলেন কেন? ওইখানে শুয়ে আমার রাত করে গোসল করার কোনো ইচ্ছাই নেই। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকা করতে হয় আর জানা আছে। কথাটা বলেই বিছানায় শুয়ে পড়লো। দেখতে দেখতে 1 মাস হয়ে গেছে ওদের বিয়ের। তবে সিয়ামের এখনো পর্যন্ত সানজিদার সাথে এক বিছানায় শোয়ার সৌভাগ্য হয়নি। এই কয়েকদিনে সানজিদাও সিয়ামের প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তবে সেটা সিয়ামকে বুঝতে দেওয়া যাবে না, কারণ এখনো সম্পূর্ণ ভালো হয়নি। কিছু বদ অভ্যাসগুলো ঠিক করতে হবে। ছাদে বসে সিয়াম ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছে। কিরে মামা, এখন তো ঠিক মতো দেখাই করতে চাস না। কিভাবে করবে, সারাদিন তো ভাবি নিজের আঁচলে বেঁধে রাখে। আর বলিস না, বিয়ের আগে ছিলাম সিংহ আর বিয়ের পরে এখন হয়েছে ভেজা বিড়াল। কেন? সব সময় শাসন করে, এটা করলাম কেন, ওটা করলাম কেন। এটা তোর দোষ, তুই তো ওকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিলি। তবে অন্য দিক দিয়ে ভালো হয়েছে, মা বাবার কথা সব সময় শোনে, তাদের কাছে সাহায্য করে। শুধু আমার বেলায় জিরো। এখন তো মা বাবার ভক্ত হয়ে গেছে, ও যা বলবে সেটাই। জানিস, এখন আমার হাতে একটা টাকাও দেয় না, চাইলেই বলে বৌমার কাছ থেকে নে। এ কেমন বিচার? কেন রে, বাসর রাতে বিড়াল মারিছিলি না? যদি মারতি তাহলে আজকে হয়তো আর এমনটা হতো না। আর বিড়াল মারতে গেছিলাম, উল্টো বিড়াল নিজেই আমারে খামচি দিয়েছে। কথাটা শুনে সবাই হেসে উঠল। এমন সময় পেছন থেকে সানজিদা এসে হাজির। এত হাসি কিসের? ও কিছু না ভাবি, এমনি গল্প করছিলাম। ওই চল সবাই, ভাবি আসছে, এখন আর থাকা যাবে না। সবাই চলে গেল। আপনাকে এটা বলেছিলাম আড্ডা দিবেন না, তারপরও কি মনে করে? হ্যাঁ, যান গিয়ে জামা কাপড় গুছিয়ে নিন। কেন? আমার গ্রামের বাড়ি যাব, যান নিজের জামা কাপড় কি কি নিবেন নিয়ে নিন। বলছিলাম তুমি গিয়ে গুছিয়ে দাও, তাহলেই তো হয়। পারবো না, পারলে নিজে গুছিয়ে নিন। সিয়াম নিজের রুমে গিয়ে জামা কাপড় রেখে শুয়ে দিল। পরের দিন দুজনে সানজিদাদের বাসায় এসে হাজির। আম্মু কেমন আছো? সানজিদা, তুই হঠাৎ করে ফোন করতে পারতি, তাহলে আগে থেকে সবকিছু করে রাখতাম। সারপ্রাইজ দিলাম। তারপর দুজনে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খেয়ে নিল। বিকালের দিকে সানজিদার বান্ধবী সুমাইয়া এসে হাজির। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে চিনলাম না। আমি সানজিদার বান্ধবী। ও, তার মানে আমার শালি। শালি হলাম কি করে? আমি কি সানজিদার বোন নাকি? বোন আর বান্ধবী একই তো। তা দুলা ভাই, সানজিদা কেমন আদর করে আপনাকে? আর আদর, সেটা তো আমার কপালে নেই। কেন? তোমার বান্ধবী তো একটা ডাইনোসর, সবসময় আতঙ্কের উপরে রাখে। কেন, ওকে দেখে ভয় পান বুঝি? আমি কেন তোমার বান্ধবীকে ভয় পাবো? উল্টা ওই আমাকে ভয় পায়। সেটা তো বুঝতেই পারছি। দরজার পাশে যে সানজিদা দাঁড়িয়েছিল এটা সিয়াম খেয়াল করেনি। সানজিদা তো সিয়ামের দিকে একভাবে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আচ্ছা দুলা ভাই, আসি, বেঁচে থাকলে খোঁজ দিয়েন। সিয়াম ভাবছে এই যা, এখনো কি কিছু বলবে নাকি? যদি বলে তাহলে আমার মান সম্মান শেষ, শ্বশুর বাড়ি বলে কথা। সানজিদা রাগী ভাব নিয়ে সিয়ামের পাশে এসে বসলো। সুমাইয়াকে কি বলছেন? কোন সুমাইয়া? এখন নাটক করা হচ্ছে তাই না? কি বলছেন ওকে? কই, আমি তো কিছু বলিনি। কিছু বলেননি তাই না? আমি কিন্তু সব শুনেছি। শুনেইছো যখন, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? আপনি কি বলেছেন? আমি ডাইনোসর তাই না? ভুল কি বলছি? কি এখন আবার বলছেন ভুল কি বলেছি? এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে, আর শাস্তিটা হলো আজকে রাতে আপনার খাওয়া বন্ধ। হ্যাঁ? নয় হ্যাঁ। আর এখন এখানে চুপচাপ বসে থাকুন, বেশি কথা বললে। বুঝছি, আর বলতে হবে না। সন্ধ্যার পর আবার সুমাইয়া এসে হাজির। কি দুলা ভাই, কি করেন? সিয়াম কোনো কথা না বলে চুপ করে বসে আছে। কি হলো, কথা বলবেন না? তখন তোমার সাথে কথা বলে রাতের খাবার নষ্ট হয়ে গেছে, এখন আর কথা বলতে চাই না। কে জানে ঘর থেকেই না বের করে দেয়। এত ভয় পান সানজিদাকে? সিয়াম আর কিছুই বলল না। কিছুক্ষণ বাদে সানজিদা হাজির।
কিরে সঞ্চিতা, দুলাভাইকে কি করেছিস যে এত ভয় পাই তোকে? আমাকেও বল না, যাতে বিয়ের পরে আমার স্বামীকেও দুলাভাইয়ের মতো করে রাখতে পারি। কেন, ও কি তোকে এখন কিছু বলেছে? আরে ভয় তো কথাই বলছে না, দেখছিস না কিভাবে চুপ করে বসে আছে। আচ্ছা তুই এখন যা। কেন রে, দুলাভাইয়ের ক্লাস নিবি? আমিও থাকি, দেখি কিভাবে নিস। তুই যাবি? যাচ্ছি দুলাভাই, ভালো থাকবেন। আমার আর ভালো থাকা, আল্লাহ জানে এখন কপালে কি আছে। সুমাইয়া চলে গেল। রাতে সঞ্জিতার মা বাবা খেতে বসেছে, আর সঞ্জিতা তাদের দুজনকে খাবার বেড়ে দিচ্ছে। কিরে জামাই কোথায়, ডাক দে। তোমরা খেয়ে নাও, তারপর ডাক দিচ্ছি। এটা কি করে হয়, জামাইকে ডাক দে, একসাথেই খাই। তোমার জামাই কি যেন করছে ঘরে, তোমরা খাও, আমি তার জন্য খাবার নিয়ে যাচ্ছি। ঠিক আছে। সঞ্জিতা একটা প্লেটে করে ভাত এবং তরকারি নিয়ে গেল। এই যে মিস্টার, কি করেন? সিয়াম দেখলো যে সঞ্জিতার হাতে ভাতের প্লেট, তার মানে এটা আমার জন্য এনেছে। তুমি কষ্ট করে ভাত আনতে গেলে কেন? আমাকে বলতে আমি নিজে গিয়ে নিয়ে আসতাম। আইসে, ওনার জন্য ভাত আনতে যাব? আপনার শাস্তির কথা মনে নেই? আর এটা আমি নিজের জন্য এনেছি, চুপ করে ওখানে বসে থাকুন। হ্যাঁ, অবাক হবার দরকার নেই, এটাই আপনার শাস্তি আমাকে ডাইনোসর বলার জন্য। সঞ্জিতা সিয়ামের সামনে বসে খাচ্ছে, আর সিয়াম হাঁ করে তাকিয়ে আছে অসহায়ের মতো। এমন হাঁ করে তাকিয়েছেন কেন? মশা ঢুকে যাবে তো। সিয়াম নিজের মুখটা বন্ধ করে নিল। এদিকে নজর দিবেন না, বলা তো যায় না যদি পেট খারাপ হয়ে যায়। সিয়াম অন্যদিকে ঘুরে বসলো, আর সঞ্জিতা মুসকি মুসকি হাসছে। তারপর সঞ্জিতা খাবার খেয়ে প্লেটগুলো পরিষ্কার করতে চলে গেল। এদিকে সিয়ামের পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, ক্ষুধা লাগছে, কিন্তু কি করবে, খেতে পাচ্ছে না। কেন যে তখন ডাইনোসর বলতে গেল। কিছুক্ষণ বাদে সঞ্জিতা রুমে আসলো। উঠুন, বিছানা পরিষ্কার করব। সিয়াম উঠে গেল। আজকে তো তুমি আর আমি একসাথে থাকবো, কারণ এখানে কোনো সোফা নেই। মনে হয় কি সব সময় শ্বশুর বাড়ি থেকে যায়। জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দিন, আমি একা থাকবো। তুমি একা থাকবে মানে? তাহলে আমি কোথায় থাকবো? কেন, নিচে? কি, আমি নিচে থাকবো? পারবো না। না পারলে দাঁড়িয়ে থাকুন। নিচে আমার অ্যালার্জি আছে, আমি পারবো না। তাছাড়া তোমার সাথে থাকলে সমস্যা কি? সমস্যা আছে, নিচে থাকলে থাকুন, না হলে দাঁড়িয়ে থাকুন, আমি শুয়ে পড়লাম। সঞ্জিতা বলে অন্য পাশ হয়ে শুয়ে পড়লো। সিয়ামেরও কিছু করার নেই, নিচে বিছানা পেতে শুয়ে পড়লো। কিন্তু ক্ষুধার জন্য তেমন একটা ঘুম আসছে না। এই পাশোপাশ করতে করতে যে কখন ঘুমিয়ে পড়েছে জানে না। সকালে সঞ্জিতার মা এসেছে ডাকতে। কিরে সঞ্জিতা, ওঠ, সকাল হয়েছে তো। আসছি। সঞ্জিতা উঠে থাকে যে সিয়াম নিচে শুয়ে আছে। অজান্তে মুখে হাসি ফুটে উঠল। আম্মু তো এই মাত্র ডেকে গেল, আর সিয়াম এখানে শুয়ে আছে। যদি এসে দেখে যে তার জামাই নিচে শুয়ে আছে, না জানি কি ভাববে। এই উঠুন। একটু পর। না, এক্ষুনি উঠে যান, গিয়ে বিছানায় শুয়ে পড়ুন। সিয়াম ফাল দিয়ে উঠল। বাহ, এখন কি মনে করে বিছানায় শুতে বলছো? এমনি যান। না, তুমি এমনি কোনো কাজ করো না, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি বিছানায় যাব না। কি হলো, উঠেছিস? হ্যাঁ মা, আসছি। ও, তার মানে এই ব্যাপার। আমি তো এখন বিছানায় যাব না। প্লিজ বিছানায় যান, মা দেখলে খারাপ ভাববে। ভাবুক, তাও আমি বিছানায় যাব না। আমার বিছানায় অ্যালার্জি আছে। রাতে বললে নিচে শুলে অ্যালার্জি, এখন বলছেন বিছানায় শুলে অ্যালার্জি। আসলে আমার অ্যালার্জিটা খুব দুষ্ট, কখন কোথায় যায় ঠিক থাকে না। প্লিজ বিছানায় যান। বললাম তো যাব না। শাশুড়ি এসে দেখুক তার জামাইয়ের উপর কেমন অবিচার হয়। আপনি যাবেন কিনা? আপনার ঝাড়িতে কোনো কাজ হবে না, আমি এখানেই থাকবো। প্লিজ যান। ঠিক আছে, এত করে যখন বলছো যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি? আমাকে একটা কিস করতে হবে। কি? কখনোই না। ঠিক আছে, তাহলে আমিও যাচ্ছি না। ঠিক আছে, দিচ্ছি, তারপরে কিন্তু উঠে যাবেন। এটা আর বলতে। এবার যান। কি নরম ঠোঁট, যদি আর একটা দাও। যাবেন? যাচ্ছি। সবসময় শুধু ঝাড়ি মারে, আমি ভয় পাই না বুঝি। বিছানায় গিয়ে শুয়ে পড়লো, আর সঞ্জিতা তার মায়ের কাছে গেল। কিরে, এত দেরি হলো কেন? ওই তোমার জামাইয়ের জন্য। কেন রে, জামাই আবার কি করলো? কি করবে, সকালে উঠতে চায় না, তাকে উঠাতে গিয়ে দেরি হয়ে গেছে। ও। তারপর সিয়াম ও সঞ্জিতা আরো 2 দিন সেখানে থেকে ঢাকায় চলে আসলো। আচ্ছা সঞ্জিতা, একটা কথা জিজ্ঞেস করি। কি?
তুমি কি কখনো আমাকে ভালোবাসতে পারোনি? সানজিদা কিছু না বলে দাঁড়িয়ে আছে। কি বলবে? আসলে সেও তো সিয়ামকে ভালোবেসে ফেলেছে, কিন্তু প্রকাশ করছে না। কি হলো বলো? হঠাৎ এই প্রশ্ন? এমনি বলবো তো। হুম। তাহলে কি আমি তোমাকে একটা কিস করতে পারি? না। কেন? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, তবে এখনো পুরোপুরি না। ঠিক আছে, তবে আস্তে করে একটা কিস করি। না। শুধু একটা। কথাটা বলে সিয়াম সানজিদার হাতটা চেপে ধরলো, আর সানজিদা জোর খাটাচ্ছে যাতে সিয়াম কিস করতে না পারে। হাতাহাতি করতে করতে এক পর্যায়ে সানজিদা হাত ছাড়াতে গিয়ে সিয়ামের গালে থাপ্পড় পড়ে যায়। অথচ সানজিদা এটা ইচ্ছা করে দেয়নি। সিয়াম শুধু গালে হাত দিয়ে সানজিদার দিকে তাকিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। সিয়ামের এখন প্রচন্ড রাগ হচ্ছে। ভাবছে সানজিদা এখনো তাকে ভালোবাসে না, অথচ তার জন্য এতদিন ভালো হয়েছি। শুধু একটা কিসে তো করতে চেয়েছি, তাই বলে থাপ্পড় মারবে? না, এটা মেনে নেওয়া যায় না। সিয়াম রেগে বন্ধুদের কাছে চলে গেল। কি রে শিয়াম, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন? তো কেমন দেখাবে বলো? কেন, কি হয়েছে? আরে সানজিদার জন্য কি করিনি বল? ওর জন্য সবকিছু বাদ দিয়েছি, এমনকি তোদের সাথে আগের মতো আড্ডাও দেই না, তারপরেও আমাকে ভালোবাসে না। হঠাৎ করে তোর আবার কি হলো? আরে শুধুমাত্র একটা কিস করতে চেয়েছিলাম, তাই থাপ্পড় মেরেছে। অনেক হয়েছে, আর না, অনেক সহ্য করেছি। সহ্য করতে করতে সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে। দেখ শিয়াম, মাথা ঠান্ডা কর, রাগ করিস না। আর এখন বাসায় গিয়ে ভাবির সাথে ভালোভাবে কথা বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিসের ঠিক হবে? কিছুই ঠিক হবে না। জানিস, বিয়ের পর একটা রাতও বিছানায় শুতে পারিনি। এমনি ওদের বাড়ি গিয়ে আমাকে নিচেও শুতে হয়েছে। যা হবার হয়েছে, এখন মাথা ঠান্ডা করে বাসায় যা। আমার এখন বাসায় যাওয়ার কোনো ইচ্ছাই নেই। তোদের কাছে টাকা থাকলে দে, আমার কাছে এখন নেই। কেন, কোথায় যাবি? যেখানেই যাই দে। আশিক নিজের পকেট থেকে টাকা বের করে সিয়ামকে দিল, আর সিয়াম টাকাটা নিয়ে কোথায় গেল ওই ভালো জানে। এদিকে সানজিদা সিয়ামের জন্য অপেক্ষা করছে। সিয়ামের জন্য মনটা খারাপ হয়ে আছে। কেন যে তখন এমনটা করতে গেলাম? এখন তো মনে হয় সিয়াম আমার ওপর রেগে আছে। না, অনেক হয়েছে, আর না। এবার সিয়ামকে বলে দেওয়া উচিত যে আমিও তাকে ভালোবাসি। আজকে আসুক। সানজিদা অপেক্ষায় বসে আছে। রাত প্রায় 10টার কাছাকাছি, কিন্তু সিয়াম এখনো বাসায় আসেনি। এমনটা তো কোনো সময়ই হয়নি। কোথায় গেল? সন্ধ্যার সময় বাসায় চলে আসতো, তাহলে কি আমার উপর এখনো রেগে আছে? সানজিদা বসে বসে সব ভাবছে। কি রে মা, রাত প্রায় 10টা বাজতে চললো, সিয়াম এখনো আসছে না, কোথায় গেছে ও? জানি না মা। ফোন দিয়ে জিজ্ঞাসা কর কোথায়। দিয়েছিলাম, কিন্তু ফোন বন্ধ বলছে। ঠিক আছে, তুই গিয়ে শুয়ে থাক, আমি সময় হলে ও চলে আসবে, যা। না মা, আপনি গিয়ে শুয়ে পড়ুন, সিয়াম হয়তো এখনই চলে আসবে। ঠিক আছে, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিস। সিয়ামের মা নিজের রুমে চলে গেল। এদিকে সানজিদার টেনশনটা বেড়ে চলেছে। সিয়াম এখনো আসছে না। রাত প্রায় 10:30 বাজতে চলল। সানজিদা চেয়ারের ওপর বসে আছে আর ঝিমোচ্ছে। হঠাৎ করে দরজায় বেল। সানজিদা ফাল দিয়ে উঠল, হয়তো সিয়াম এসেছে। দরজার ওপাশে সিয়াম দাঁড়িয়ে দরজায় বেল বাজিয়ে যাচ্ছে। ভালো মতো দাঁড়াতেও পারছে না। হ্যাঁ, আজকে সিয়াম ড্রিঙ্ক করেছে। সানজিদা দরজা খুলে দিল। কি হলো? এতক্ষণ লাগে দরজা খুলতে? কোথায় ছিলে? কি গন্ধ! ড্রিঙ্ক করেছো তুমি? আমি ড্রিঙ্ক করব কি না করব সেটা তোমাকে বলতে বাধ্য নই। কি হয়েছে তোমার? কেন আজকে ড্রিঙ্ক করেছো? সরো আমার সামনে থেকে, আমার ঘুম পাচ্ছে। সানজিদাকে সরিয়ে দিয়ে সিয়াম সামনের দিকে গিয়ে পড়ে যেতে লাগলো। তখনই সানজিদা এসে সিয়ামের হাতটা ধরে। আমাকে ধরতে হবে না, আমি যেতে পারবো, ছেড়ে দাও। না, তুমি পারবে না। আমার কাঁধে হাত দাও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বললাম তো সরে যাও, আমি যেতে পারবো। আবারও সানজিদাকে সরিয়ে দিয়ে কোনো মতে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আজকের থেকে আমি সোফায় ঘুমাবো না, আমি খাটে ঘুমাবো। কেউ আমাকে আটকাতে পারবে না। সানজিদা সিয়ামকে ঠিকভাবে শুয়ে দিয়ে গায়ের উপরে চাদরটা দিয়ে দেয়, আর সিয়ামের পাশে একই সাথে শুয়ে পড়ে। আজকে আমার জন্য সিয়াম ড্রিঙ্ক করছে। না, ওর রাগ আমাকে ভাঙাতেই হবে। আমি দায়ী, ওর কাছে ক্ষমা চাইতেই হবে আমাকে। সানজিদা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে সিয়ামের ঘুম ভেঙে যায় দেখে যে সে খাটে শুয়ে আছে, আর সানজিদা তার পাশে ঘুমন্ত অবস্থায়। সিয়াম একভাবে তাকিয়ে আছে। ঘুমিয়ে থাকলে সানজিদাকে অনেক সুন্দর দেখায়। এর আগেও দেখেছে সিয়াম সানজিদাকে ঘুমন্ত অবস্থায়। সিয়াম ভাবতে থাকে কেন যে ও আমার সাথে এমন করে বুঝতে পারি না। কাকে যে থাপ্পড়টা মেরেছে এর জন্য ওকে শাস্তি পেতে হবে। অনেক সহ্য করেছি, আর না।
সিয়াম বিছানা থেকে ঠেলে ওঠে, যার জন্য সানজিদার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, আজকে এত সকালে উঠলে কেন? সিয়াম সানজিদার মুখে তুমি শব্দটা শুনে কিছুটা অবাক হয়, কিন্তু ওর এখন নরম হলে চলবে না, প্রতিশোধ নেওয়া দরকার। তুমি আমার পাশে কেন? কেন থাকতে পারি না? দেখো, আমার সামনে ওইসব ভাব করবে না, বুঝলে? কালকের থাপ্পড়ের কথা এখনো মনে আছে। আমি সরি, সত্যি আমি কালকে তোমাকে ইচ্ছে করে থাপ্পড়টা মারিনি। ইচ্ছা করে মারোনি, তাই না? এতদিন তো আমার সাথে যে ব্যবহারটা করে এসেছো, এতে আমার এই কালকের থাপ্পড়টাই প্রাপ্ত ছিল শুধু। দেখো, কালকের ওটার জন্য সরি, আমাকে মাফ করে দাও। আর ভালো লাগছে না, তুমি এখান থেকে যাও। আমার কথাটা তো শোনো। তুমি যাবে এখান থেকে? যাচ্ছি। না, সিয়াম আমার উপর প্রচন্ড রেগে আছে, কিন্তু ওর রাগ ভাঙাবো কি করে? আচ্ছা, ও তো পায়েসটা অনেক পছন্দ করে, আজকে নিজের হাতে ওকে পায়েস রান্না করে খাওয়াবো, তাহলে যদি রাগটা কমে। সানজিদা এটা ভেবে রান্নাঘরে গেল। কি রে মা, ঘুম ভাঙলো? মামা, সিয়াম তো পায়েস খেতে পছন্দ করে, তাই না? কেন? না, ওই যে ওর জন্য একটু পায়েস রান্না করব। ঠিক আছে, তুই যা, আমি করে দিচ্ছি। না, আজকে আমি নিজের হাতে সিয়ামের জন্য পায়েস রান্না করব। বাহ, আজকে দেখি সিয়ামের উপর তোমার ভালোবাসা প্রকাশ পাচ্ছে বেশি করে। আম্মা থাক, আর লজ্জা পেতে হবে না রে, রান্না কর, আমি তোদের সবকিছু এগিয়ে দিচ্ছি। ঠিক আছে। সানজিদা সিয়ামের জন্য পায়েস রান্না করেছে, আর এদিকে সিয়াম ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলো। আম্মু, খেতে দাও। আসছি। কি রে, তোর হলো পায়েস রান্না? সিয়াম তো ওখানে অপেক্ষা করছে। এই তো হয়ে গেছে। কি হলো আম্মু, খেতে দাও। আরে বৌমা যাচ্ছে তো। কিছুক্ষণ বাদে সানজিদা সিয়ামের জন্য পায়েস নিয়ে হাজির। এটা কি? কেন? পায়েস আপনার জন্য আজকে আমি নিজ হাতে রান্না করেছি। তোমাকে কে বলেছে আমার জন্য পায়েস রান্না করতে? কেন, তুমি তো পায়েস পছন্দ করো, তাই রান্না করেছি। খেয়ে দেখো না কেমন হয়েছে। আমার খাবার কোনো ইচ্ছা নেই, আমার বাইরে কাজ আছে, আমি গেলাম। সিয়াম খাবার টেবিল থেকে উঠে যেতে লাগলো। কি রে সিয়াম, কি হয়েছে? তোর জন্য বৌমা এত কষ্ট করে তোর জন্য রান্না করলো, আর তুই না খেয়ে উঠে আর যাচ্ছিস? আমার খাবার কোনো ইচ্ছা নেই, বাইরে থেকে খেয়ে নেব। সিয়াম বাইরে যেতে লাগলো। পকেটে হাত দিয়ে দেখে যে কাছে টাকা নেই। আব্বু, টাকা দাও তো। কেন, কি করবি? এমনি লাগবে, দাও। ঠিক আছে, বৌমার কাছে থেকে গিয়ে নে চা। এই সব সময় বৌমার কাছ থেকে নেই বলো কেন? তো তোমাদের কাছে কি বৌমা বড় হয়ে গেল আর আমি কিছুই না? থাক, লাগবে না টাকা। সিয়াম রাগ দেখিয়ে বেরিয়ে যেতে লাগলো। শুনুন, এই নিন টাকা। লাগবে না, ওটা আপনার কাছে রেখে দিন। সিয়াম বলেই বেরিয়ে গেল। কি রে মা, ওর সাথে তোর কি হয়েছে যে আজকে এত রেগে আছে তোর উপর? জানি না আম্মা, কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে, না হলে ও কখনো এমন করে না। সমস্যা নেই, এমনি ঠিক হয়ে যাবে। আমি রুমে গেলাম। সানজিদা নিজের রুমে এসে মন খারাপ করে বসে আছে। অপরদিকে সিয়াম চলে গেল ওর বন্ধুদের কাছে। কিরে, কেমন আছিস তোরা? এই তো ভালো, তুই? ভালোই। ভাবির সাথে কি সমস্যা ঠিক হয়েছে? আরে ওর কথা বাদ দে, তুই বল, তোর এই মেয়েটার খবর কি? ওটার সাথে তো লাইন ক্লিয়ার। কি এত দূর হয়ে গেল আর আমাকে বলিসনি? আরে এখনো কাউকে বলিনি। কেন রে, আমরা কি নিয়ে যাব নাকি? হ্যাঁ চল, এখন তুই আমাদের সবাইকে পার্টি দিবি। কি এখন? এখন বাসা থেকে কিছু খেয়ে আসিনি, চল। ঠিক আছে, চল। সিয়াম বন্ধুদের সাথে গিয়ে পার্টি উপলক্ষে নাস্তাটা করে নিল। তারপর আর সিয়াম সারাদিন বাসায় আসেনি। সানজিদা অনেকবার ফোন দিয়েছে, কিন্তু ধরেনি। সিয়াম রাত 10টার সময় বাসায় এসেছে। কোথায় ছিলে সারাদিন? আমি যেখানেই থাকি না কেন তোমাকে বলতে বাধ্য নই। সিয়াম বলে ঘরের দিকে হাঁটা দিল। কোথায় যাচ্ছ? ঘরে আমার ঘুম পাচ্ছে। খেয়ে যাও, তোমার জন্য আমিও না খেয়ে বসে আছি। সিয়াম কিছুটা অবাক হলো, আমার জন্য না খেয়ে বসে আছে? আমার ক্ষুধা নেই, বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি পারলে খেয়ে নাও, আমার জন্য অপেক্ষা করতে হবে না। সিয়াম বলে ঘরে চলে গেল। সানজিদা সিয়ামের এমন ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে। আসলে দোষটা তো তারই। সানজিদাও না খেয়ে রুমে গিয়ে সিয়ামের পাশে শুয়ে পড়ল। সিয়াম অন্যদিকে মুখ করে শুয়ে আছে। সানজিদা যে এসে ওর পাশে শুয়েছে এটাও বুঝতে পারছে, তার মানে সানজিদাও রাতে খায়নি। সানজিদা যে ওর পাশে এসে কান্নাটা করছে এটাও বুঝতে পারছে সিয়াম।
একটু কান্না করুক, দেখি কতক্ষণ কাঁদতে পারে। এটা ভাবতে ভাবতে সিয়াম ঘুমিয়ে পড়লো। সিয়াম সকালে উঠে ফ্রেশ হয়ে বাইরে যেতে লাগলো। কোথায় যাচ্ছ? বাইরে। তোমাকে একটা কথা বলার ছিল। কি? বলছিলাম যে আমাকে কি একটু মার্কেটে নিয়ে যাবে? কেন, তুমি একা যেতে পারো না? এমন করো কেন? গেলে কি হবে? আমার কাজ আছে, তোমার দরকার হলে যাও, আমি যেতে পারবো না। এমন সময় সিয়ামের বাবা এসে হাজির। দেখুন না বাবা, আপনার ছেলেকে বললাম আমাকে মার্কেটে নিয়ে যেতে, কিন্তু নিচ্ছেই না। কিরে সিয়াম, বৌমা কি ঠিক বলছে? নিয়ে যা না, তাছাড়া তো ওই সব সময় বসেই থাকে। বাদশা আজকে একটু যেতে চেয়েছে, যা। আমার কাজ আছে, আমি যেতে পারবো না। তোর কোনো কাজ নেই, তুই বৌমাকে নিয়ে মার্কেটে যা। আমি পারবো না বললাম তো। বৌমা যখন যেতে চাইছে তখন নিয়ে যা না। আম্মু, কেন কথা হবে না? যা। যাচ্ছি, যাও গিয়ে রেডি হয়ে আসো। আমি রেডি আছি, চলো। বাহ, এ তো দেখি 4.5G সিমের থেকেও ফাস্ট, একেবারে প্রস্তুত হয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো। চলো। এই নে গাড়ির চাবি, চা। আহা, আমরা রিক্সা করে যাব, আপনি চাবি রেখে দিন। সিয়ামকে নিয়ে সানজিদা বাইরে এসে একটা রিক্সায় উঠলো। দুজনেই রিক্সার পাশাপাশি বসে আছে। বাতাসে সানজিদার চুলগুলো উড়ছে, আর সেইগুলো সিয়ামের মুখের ওপর গিয়ে পড়ছে। সিয়ামের কাছে ব্যাপারটা বিরক্তিকর লাগলেও এক রোমান্টিকতা কাজ করছে। রিক্সা চলছে তার আপন গতিতে। তারপর দুজনে মার্কেটে চলে এলো। সানজিদা সেই কখন থেকে মার্কেট করে যাচ্ছে, এই জন্যই বলে মেয়ে মানুষের সাথে মার্কেটে আসতে নেই। কি হলো, হয়েছে তোমার? আর অল্প একটু। এতক্ষণ লাগে মার্কেট করতে? তাড়াতাড়ি করো, না হলে আমি চলে গেলাম। এই তো হয়ে গেছে, আর একটু ওই পাশটার দোকানে চলো। সানজিদা সিয়ামকে নিয়ে একটা শার্ট প্যান্টের দোকানে নিয়ে এলো। এখানে নিয়ে এলে কেন? মার্কেট করব। কি তুমি ছেলেদের পোশাক পরবে? পাগল টাগল হয়ে যাওনি তো? ধর, আমি কেন ছেলেদের পোশাক পরতে যাব? তাহলে? এটা তো তোমার জন্য দেখি। ঘুরে দাঁড়াতো, এই শার্টটা তোমার গায়ে কেমন হয় দেখি। সিয়ামের পিঠের সাথে একটা শার্ট ঠেকিয়ে ধরলো। হবে, কালারটাও অনেক সুন্দর। মামা, এটা প্যাক করে দিন তো। মামা, প্যাক করে দিন না। আর এখানে আমার জন্য তোমাকে মার্কেট করতে বলিনি, তুমি যা দরকার নাও। একটা শার্টই তো, নাও না। কি মামা, আপা যখন বলছে নিয়ে যান। ঠিক আছে, দিন। তারপর দুজনে মার্কেট করে বাইরে বেরিয়ে এলো। চলো একটা কফি শপে যাই, একসাথে কফি খাবো। না, এখন বাসায় যাব। আসো না, শুধু একটা কফি প্লিজ। সিয়াম আর সানজিদা সামনের দিকে হাঁটছে। কেমন আছো সানজিদা? সানজিদা কণ্ঠটা শুনে পেছনে তাকিয়ে নিলয়কে দেখে কিছুটা অবাক হলো। তারপরও কোনো কথা না বলে হাঁটতে লাগলো। রেগে আছো আমার উপরে? কে আপনি? বুঝছি, এখনো রেগে আছো। চলো না একসাথে বসে কথা বলি। আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছেই আমার নেই। শুধু একটা কফি খেতে যতক্ষণ লাগে সে সময়টুকু প্লিজ। তিনজন মিলে একটা কফি খেতে লাগলো। হঠাৎ করে আশিকের ফোন আসায় সিয়াম ওদের দুজনকে রেখে একটু বাইরে কথা বলতে গেল। কেমন আছো? আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, প্লিজ আমাকে মাফ করে দাও। তখন সিয়ামের বন্ধুরা আমাকে উল্টোপাল্টা বুঝিয়েছিল, কিন্তু আমি এখন বুঝতে পারছি। এই বিষয়ে বাদ দিয়ে অন্য কিছু থাকলে বলুন। আপনি করে কেন বলছো? তাছাড়া এই সিয়ামি বা তোমার সাথে কি করছে এখানে? ও আমার স্বামী, সুতরাং সাবধানে কথা বলুন। ও, এতদিন তো ওকে সব সময় ঘৃণা করে আসতে, এখন আবার স্বামী হলো কি করে? তুমি কি ভুলে গেছো ও তোমার সাথে কি করেছে? না, ভুলিনি তো। আর তাছাড়া ও যা করেছে ভালো করেছে। অন্তত তোমার মতো একজন লোককে তো চিনতে পেরেছি যে মানুষকে বিশ্বাসই করতে জানে না। দেখো সানজিদা, এখানে আমার কোনো দোষ নেই। সিয়ামের বন্ধুরা আমাকে উল্টোপাল্টা বুঝিয়েছিল, আর এই সিয়ামও ভালো না। ওর বিষয় নিয়ে একটা কথা বলবে না। ও ভালো কি ভালো না সেটা আমার থেকে আপনি বেশি জানেন না। নিলয় সানজিদার দুটি হাত নিজের দু হাতের মধ্যে ধরলো। প্লিজ সানজিদা, আমাকে মাফ করে দাও। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তাছাড়া আমি তোমাকে এখনো ভালোবাসি। প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো। হাতটা ছাড়ুন, সিয়াম চলে আসবে। কথাটা বলতে সিয়াম এসে হাজির। আজ যেটা দেখলো সেটার জন্য সিয়াম হয়তো প্রস্তুত ছিল না। সোজা রাগ করে বেরিয়ে গেল। সিয়াম, সানজিদা পেছন থেকে ডাক দিল। মাফ করেছো? আপনাকে হাত ছাড়তে বলেছি, আপনার জন্য সিয়াম আমাকে ভুল বুঝে চলে গেল। না, ছাড়বো না। আগে বলো। আপনাকে হাত ছাড়তে বলেছি। আগে বলো, না হলে ছাড়বো না। আর সিয়ামের মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই?
এক সময় তো সিয়ামকে দেখতে পারতে না, নাকি ওর টাকা আছে সেজন্য? সানজিদা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে নিলয়ের গালে কষে একটা থাপ্পড় মেরে দিল। ওর বিষয়ে একটা কথা বলবে না, আর আজকের পর থেকে যদি আমার সামনে আসেন না তো কিন্তু অনেক খারাপ হয়ে যাবে, বলে দিলাম। সানজিদা সেখান থেকে বেরিয়ে বাসার দিকে রওনা দিল। এদিকে সিয়াম ভাবছেন না, এটা মেনে নেওয়া যায় না। সানজিদা এখনো মনে হয় নিলয়কে ভালোবাসে। ঠিক আছে, ও যেহেতু নিলয়কে ভালোবাসে, ওকে নিলয়ের কাছে ফিরিয়ে দেব। সানজিদা বাসায় এসে দেখে যে সিয়াম খাটের ওপরে বসে আছে। সিয়াম। সানজিদা ডাক দিতেই সিয়াম রাগীভাবে ওর দিকে তাকায়। দেখো, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু ঠিক না। কি ঠিক না? আমার আর নিলয়ের মাঝে কিছু। থাক, আর বলতে হবে না, বুঝে গিয়েছি। আসলে আমার প্রথমেই বোঝা উচিত ছিল যে জোর করে কারো মন পাওয়া যায় না। কিন্তু আমি তো। আর বলতে হবে না, তুমি আমার কাছ থেকে মুক্তি চাও তো? ঠিক আছে, আমি আর তোমাকে আটকাবো না, তোমার যা ইচ্ছা করো। কি সব বলছো? বিশ্বাস করো সিয়াম, আমার আর নিলয়ের মাঝে তেমন কিছুই নেই। কি বিশ্বাস করবো? হ্যাঁ, যেটা নিজের চোখে দেখেছি সেটা কিভাবে অবিশ্বাস করব? আর কি যেন বলছিল ওকে? হাত ছাড়ো, না হলে সিয়াম এসে দেখে ফেলবে। এটার মানে কি? এর পরেও কি আর কিছু বোঝার বাকি আছে? সিয়াম, তুমি শুধু সেটাই শুনেছো, কিন্তু তার আগে কি হয়েছে সেটা তো শুনবে। তোমাকে আর বলতে হবে না, তুমি নিলয়ের কাছে যেতে চাও তো? ঠিক আছে, আমি তোমাকে আটকাবো না, যাও। সিয়াম, আমার কথাটা তো শোনো। আমার এখন ভালো লাগছে না, প্লিজ আমাকে একা ছেড়ে দাও। কথাটা তো। বললাম না ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও। যাচ্ছি। সানজিদা কাঁদতে কাঁদতে সিয়ামের মায়ের রুমে চলে গেল। কি রে মা, কি হয়েছে? কাঁদছিস কেন? আর সিয়াম, ও তো জোরে কথা বলছো না কেন? আমার সব শেষ হয়ে গেল। কেন রে মা, কি হয়েছে? সিয়াম তোকে কিছু বলেছে? তারপর সানজিদা আজকে কি হয়েছে সেটা খুলে বলল। কাঁদিস না মা, ঠিক হয়ে যাবে। সিয়ামকে গিয়ে এই কথাটা বল। ও আমার কোনো কথাই শুনতে চায় না। ঠিক আছে, তুই এখানে থাক, আমি ওর সাথে কথা বলে আসছি। না আম্মা, আপনি এখানেই থাকুন। ও একটু একা থাকতে চায়। ওর মন ভালো হলে আমিই বুঝিয়ে বলবো। ঠিক আছে, তুই এখানে বস, আমি ওর জন্য খাবার নিয়ে আসছি। আমার ক্ষুধা নেই। এটা কেমন কথা? সেই সকালে খেয়ে বেরিয়েছিস, এখন তো কিছু খেয়ে নে। আর কাঁদিস না, সিয়ামের মন ভালো হলে দেখবি সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। সানজিদা এখনো কেঁদে চলেছে। কেন যে তখন নিলয়ের সাথে কথা বলতে গেলাম, তখন যদি কথা না বলতাম তাহলে হয়তো এখন সিয়াম আমাকে ভুল বুঝতো না। এইসব ভাবছে আর কান্না করছে। সিয়ামও রুমে বসে সানজিদার কথা ভাবছে। কি করে সানজিদা আমার সাথে এমনটা করতে পারলো? আমি তো ওকে সত্যিই ভালোবেসেছি, তারপরেও ও আমার সাথে এমনটা করে কেন? ঠিক আছে, ওকে আমি মুক্তি দিয়ে দেব। ও যখন আমাকে ভালোবাসেই না, তখন কি লাভ ওকে এখানে শুধু শুধু বন্দি করে রেখে? ওকে ওর খোলা আকাশে ছেড়ে দেওয়া উচিত, যেখানে সিয়াম নামে কেউ থাকবে না। সিয়াম বিকেলের দিকে মন খারাপ করে ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। আর সানজিদা আস্তে আস্তে ছাদে এসে দেখলো যে সিয়াম এক কোণায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সিয়াম। সানজিদা এসেছে থেকে সিয়াম ছাদ থেকে নেমে যেতে চাইলো। তোমার সাথে আমার একটা কথা ছিল। কি? আমার উপর রেগে আছো? রাগ করার অধিকার নেই আমার। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। বাদ দাও, কি বলবো বলো। তুমি আমাকে বিশ্বাস করো, নিলয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিভাবে বিশ্বাস করব? নিজের চোখে দেখেছি। অনেক সময় যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা হয় সেটা দেখা যায় না। তো এখন কি বলতে চাও? বলছি তুমি আমাকে। বুঝেছি, আর বলতে হবে না, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। সত্যি? আর সাথে তোমাকেও মুক্তি করে দিব। মানে? আজকে উকিলের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। উকিলের কাছে? কিন্তু কেন? তোমার আর আমার ডিভোর্সের জন্য। এটার জন্যই তুমি এখানে বেঁধে আছো, তাই না? তাই তোমাকে মুক্তি দিতে চাই। আসলে আমার প্রথমে বোঝা উচিত ছিল জোর করে ভালোবাসা পাওয়া যায় না। সিয়াম কথাগুলো বলেই বাসা থেকে বের হয়ে গেল। সানজিদা ছাদের ওপর হাঁটু ভাঁজ করে বসে পড়েছে। কি থেকে কি হয়ে গেল? আমার আর সিয়ামের ডিভোর্স মানে? আচ্ছা, ওকে বুঝতে পারে না যে আমি ওকে ভালোবাসি, তারপরও কেন এমন করছে? ঠিক আছে, ও যদি আমাকে ডিভোর্স দিয়ে ভালো থাকে তাহলে ঠিক আছে, ও খুশি থাকলেই হলো। তারপর সানজিদা রুমে চলে এলো। কি রে সানজিদা, কোথায় গিয়েছিলি? ছাদে। কেন? এমনি। সিয়ামের সাথে কথা বলেছিস? হুম। কি
বললো? এখনো কি রেগে আছে? কি হলো, কথা বলছিস না কেন? আর পানি কেন চোখে? সিয়াম কি আবার কিছু বলেছে? মা, ও আমাকে ডিভোর্স দিতে চায়। সানজিদা বলে সিয়ামের মাকে জড়িয়ে ধরলো। কি ডিভোর্স মানে? দাঁড়া, আমি সিয়ামের সাথে কথা বলছি। না আম্মা, আপনি কিচ্ছু বলবেন না। ও যদি আমাকে ডিভোর্স দিয়ে খুশি থাকে তাহলে দিক। ডিভোর্স দিবে মানে? আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দিব না। আজকে আসুক বাসায়। আম্মা, আপনি ওকে কিচ্ছু বলবেন না, আমার দিব্যি। কিন্তু মা, এই অন্যায়টা আমি কি করে মেনে নেব? আচ্ছা, আমার কাছে একটা উপায় আছে। কি? তোর সাথে যা কিছু হয়েছে সেটা একটা চিঠিতে লিখে সিয়ামের বালিশের নিচে এমন ভাবে রেখে দিবি যাতে সিয়াম দেখতে পারে। তারপর তুই মিমের মামার বাসায় চলে যাবি। সিয়াম যখন চিঠিটা পড়ে নিজে ভুল বুঝতে পারবে, দেখবি সব ঠিক হয়ে গেছে। কিন্তু যদি না হয়? না হলে আমি আছি, আমি থাকতে কখনো ডিভোর্স হতে দেব না। সানজিদা সেই কথা অনুযায়ী একটা চিঠি লিখে সিয়ামের বালিশের নিচে রেখে মিমির মামার বাসায় চলে গেল। এদিকে সিয়াম রাত 10টার সময় বাসায় এসে নিজের রুমে চলে এলো। ঘুমাতে যাবে এমন সময় মনে হলো বালিশের নিচে কিছু একটা আছে। বের করে দেখলো একটা চিঠি। সিয়াম চিঠিটা খুলে পড়তে শুরু করলো। সিয়াম, কেমন আছো তুমি? জানি না এই চিঠিটা তুমি পড়বে কিনা। যদি পড়ো তাহলে একটু মনোযোগের সাথে পড়বা। তুমি আমাকে সহ্য করতে পারছো না, তাই আমাকে এখন ডিভোর্স দিতে চাইছো। কিন্তু আমি এটা কিভাবে মেনে নিব? কারণ আমি যে তোমাকে ভালোবাসি, যার জন্য চলে যাচ্ছি। হ্যাঁ, আমি তোমাকে প্রথমে ভালোবাসিনি, কিন্তু বিশ্বাস করো, এক সময় তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো বলিনি। কারণ তোমার বদ অভ্যেসগুলো ভালো করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়তো আর হলো না। সেদিন কফি শপে যেটা নিলয়ের সাথে দেখেছিলে, সেটা ভুল ছিল। কফি শপে যেটা হয়েছিল সেটা লিখলো সানজিদা। জানি হয়তো তুমি আমাকে ভুল বুঝছো, হয়তো ভাবছো আমি এইসব কিছু বানিয়ে বলছি, কিন্তু বিশ্বাস করো, আমার সাথে নিলয়ের কোনো সম্পর্কই নেই। যাই হোক, তুমি যখন আমাকে ভালোই বাসো না, তখন আমি নিজেই তোমার থেকে চলে যাচ্ছি। ভালো থেকো। সিয়াম চিঠিটা পড়ে নিজের ভুলটা বুঝতে পারলো। তাই সে তাড়াতাড়ি নিজের মায়ের কাছে গেল। আম্মু, সঞ্জিদা কোথায়? আমি কি করে বলবো? দেখলাম একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। বাসা থেকে বেরিয়ে গেল আর তুমি আটকালে না? এখন আমি কিভাবে বলবো যে ও কোথায় যাচ্ছে? আমি তো মনে করেছি তুই ওকে যেতে বলেছিস, তাই চলে গেছে। সিয়াম বাইরে এসে সানজিদার নাম্বারে ফোন দিল, কিন্তু ফোন বন্ধ বলছে। একবার ভাবলো সানজিদার বাবার নাম্বারে ফোন দেবে, কিন্তু এতক্ষণে তো সেখানে গিয়ে পৌঁছানো সম্ভব না, তাই আর দিল না। শুধু শুধু তারা চিন্তা করবে এটা ভেবে। কিন্তু কোথায় যেতে পারে? আচ্ছা, মিমের মামার বাসায় যায়নি তো, এটা ভেবে মিমের মামার বাসায় চলে গেল। দুলা ভাই, আপনি এত রাতে? সঞ্জিদা এসেছে তোমাদের এখানে? সঞ্জিতা কই? না তো, কোনো সঞ্জিতা কোথায়? সত্যি কি তোমাদের এখানে আসেনি? না। আসেনি নাকি তুমি আমাকে মিথ্যা বলছো? আমি কেন আপনাকে মিথ্যা কথা বলবো? ও। সিয়াম ওখান থেকে মন খারাপ করে বেরিয়ে যেতে লাগলো। কই যাও? পেছন থেকে সানজিদা। সিয়াম যেন সানজিদাকে দেখে প্রাণ ফিরে পেল। সঞ্জিদা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন? আমি কে যে আমাকে খুঁজছো? তুমি তোমাকে মুক্তি দিতে চেয়েছো। সঞ্জিদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও। চলো বাসায় যাবে। কোন অধিকারে? তুমি তো ডিভোর্স দিবে, উকিলের কাছেও গিয়েছিলে আজকে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি যাইনি। আসলে নিলয়ের সাথে তখন সেটা আমি মেনে নিতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দাও। আর কখনো কষ্ট দিবে না তো? এই যে কান ধরছি, আর কখনো না। বলে দুজনে হেসে উঠল। তারপর সিয়াম সানজিদাকে নিয়ে বাসায় চলে এলো। সানজিদা সিয়ামের মাকে নিজের বৃদ্ধা আঙুল দেখিয়ে বোঝাতেও চাইলো যে কাজ হয়েছে। সিয়াম, তোমাকে একটা কথা বলার ছিল। কি? আসলে এই চিঠির প্ল্যানটা আমার ছিল। কি? তার মানে আম্মু জানতো তুমি কোথায়, তারপরও এত ঘোরালো? আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তবে আমার একটা স্বপ্ন আছে যেটা পূরণ করবা। কি? ছাদে চলো। পাগল নাকি? এত রাতে কেউ ছাদে যায়? আগে চলো তো, তারপরে দেখবা। সিয়াম সানজিদাকে নিয়ে ছাদে চলে এলো। কি স্বপ্ন যে এত রাতে ছাদে নিয়ে এলে? দেখেছো আজকে আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে, আর চারপাশটাও ফাঁকা। তো চলো না আমরা দুজনেই মিলে এই চন্দ্রালোকে স্নান করি। না, একদমই না।
দেখো, এটাই আমার স্বপ্ন, যেটা আমি বাসর রাতে দেখেছিলাম, কিন্তু তুমি পূরণ হতে দাওনি। আজকে পূরণ করতেই হবে। যদি না করি? যদি না করো তাহলে তোমার সাথে আর কথাই বলবো না। সিয়াম বলেই অন্যদিকে ঘুরে দাঁড়ালো। রাগ করেছো বুঝি? কথা বলবা না আমার সাথে? ঠিক আছে, তোমার স্বপ্ন পূরণ করব, তবে একটা শর্ত আছে। কি? আমাকে এখান থেকে কোলে করে নিয়ে যেতে হবে। এটা তো কোনো ব্যাপারই না। বলে সিয়াম সানজিদাকে কোলে করে ঘরে নিয়ে গেল। আসুন আমরা চলে আসি, ওরা স্বপ্ন পূরণ করতে থাক। শেষ পার্টটা কেমন হয়েছে জানি না, আর যারা শুরু থেকে গল্পটার সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। গল্পটা কাল্পনিক, কোনো ভুল ত্রুটি হলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন।